হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আগের দিন যে চ্যাপ্টারটা বায়োলজি স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে কোষ, যেটাকে ইংলিশে বলা হয় সেল। আজকে ক্লাস নাম্বার 2 এবং পার্ট নাম্বার 2। আমরা 1 নাম্বার ক্লাসে কোষের কী কী জিনিস পড়েছিলাম না, কোষকে আবিষ্কার করেছিলেন, মৃত কোষকে আবিষ্কার করেছিলেন, জীবিত কোষকে আবিষ্কার করেছিলেন, নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন। সেখানে আমরা কোষ পর্দার ব্যাপারে আমরা প্রথমত কোষকে 4টে সেগমেন্টে ভেঙেছিলাম: কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এবং প্রত্যেকটা পার্ট নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এবং আমরা কোষের যে পর্দা, যে কাজ, ব্যাপন অভিস্রবণ প্রক্রিয়ায় যে জল বাইরে যায় ভেতরে আসে, এই ব্যাপন অভিস্রবণ প্রক্রিয়া আমরা ডিটেলসে পড়েছিলাম। যদি এখনও পর্যন্ত ক্লাস কেউ না দেখে থাকো, অতি অবশ্যই সেই ক্লাসটা তোমরা দেখবে। আমি তোমাদের জন্য প্লেলিস্ট বানিয়ে দেবো, দরকার হলে বলবে আমাকে, আমি প্লেলিস্ট বানিয়ে দেবো। অতি গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে। আচ্ছা, আর কি আলোচনা করেছিলাম এখানে? আমি তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম, যে আমাদের দু ধরনের কোষ দেখা যায়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। এটা বলেছিলাম। আমাদের সবথেকে বেশি কনফিউশন হয়ে যায় যে আমাদের কোষের ভেতরে যে অঙ্গাণুগুলো থাকে, লাইসোজোম বলো, গলগি বডি বলো, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলো, যা যা কিছু ভেতরে যা যা জিনিস আছে, সাইটোপ্লাজম বলো, কোষ প্রাচীর বলো, কোষ পর্দা বলো, একটা প্রবলেম হয়ে যায় যে প্রোক্যারিওটিক কোষে কী কী আছে আর ইউক্যারিওটিক কোষে কী কী আছে। আমি তোমাদের সেই জন্য এই ব্যাপারটাকে আমি ইজি করে দিয়েছিলাম যে দেখো, প্রোক্যারিওটিকের মধ্যে 5টা জিনিস আছে যেটা কিনা ইউক্যারিওটিকের মধ্যে বিদ্যমান। কি কি বলেছিলাম? 1 নম্বরে আমি বলেছিলাম যে কোষ পর্দা, কোষ প্রাচীর, সেল ওয়াল, আর বলেছিলাম সেল মেমব্রেন, আর বলেছিলাম সাইটোপ্লাজম, আর বলেছিলাম রাইবোজোম, আর বলেছিলাম ক্রোমোজোম। দেখো, এই যে 5টা জিনিস আছে, এই 5টা জিনিস আমাদের প্রোক্যারিওটিক কোষের মধ্যেও আছে, আমাদের ইউক্যারিওটিক কোষের মধ্যেও আছে। তো আমরা এই 5টা জিনিস প্রথমে পড়তে শুরু করেছিলাম, ঠিক আছে। এবং এর মধ্যে কি কি পড়ে ফেলেছিলাম না, সেল ওয়াল পড়েছিলাম, যেটা কোষ প্রাচীর বলে বাংলায়, কোষ পর্দা পড়েছিলাম, সাইটোপ্লাজম পড়েছিলাম। আমাদের দুটো জিনিস এখনও বাকি আছে, রাইবোজোম আর ক্রোমোজোম। বোঝা গেল আমি এগুলো 5টা কেন পড়ছি? কারণ এই 5টা এর মধ্যে বিদ্যমান। স্যার, ইউক্যারিওটিক তো উন্নত মানের কোষ, তাহলে এতে তো আরও বেশি অঙ্গাণু থাকবে। অতি অবশ্যই থাকবে, আমরা সেইগুলো আলাদা করে পড়বো, কিন্তু যে জিনিসগুলো এর মধ্যে কমন সেগুলো আমি আগে কমপ্লিট করছি। বোঝা গেল? তো আজকে আমাদের কি মানে প্রথমে কি পড়বো না, রাইবোজোম। কারণ আগে 3টে পার্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজকে রাইবোজোম, ক্রোমোজোম দুটো কমপ্লিট করব। তারপর ইউক্যারিওটিক কোষের মধ্যে যেগুলো এক্সট্রা পার্ট আছে, এক্সট্রা যেগুলো পড়তে হবে, সেগুলো আমি আজকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আমাদের রেলের যত প্রকার এক্সাম হয়, আমরা শুধুমাত্র রেলওয়ে পড়াই এক্সাম গ্র্যাভিটি, তাই যত প্রকার মানে কোর্স আছে সমস্ত রকম অ্যাভেলেবেল আছে। প্রিভিয়াস ইয়ারের বই বলো, তোমাদের পার্টিকুলার টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোর্স বলো, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এই ডিটেলসে আমি ভিডিও শেষে আলোচনা করব, এখন এই ব্যাপারে কিছু বলবো না, আগে ক্লাস ফলো করো। আচ্ছা, ক্লাসের শুরুতে আমি তোমাদের আগেও বলে রেখেছি যে আমি যা কিছু পড়াবো অ্যাজ আ পিডিএফ যদি পেতে চাও, এই পুরোটাই পিডিএফ আকারে, কারণ এর মধ্যে অনেক তথ্য দেওয়া থাকে এবং সুন্দরভাবে তোমাদের আমি একদম টাইপিং রাইটিংয়ের মাধ্যমে নিয়ে আসি, তোমাদের পড়তে কোথাও কোনো সমস্যা না হয়। এবং আমি যেগুলো তোমাদেরকে নোট করে দিই সেগুলো আমি টোটাল পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে না, ইউটিউব এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যুক্ত হয়ে যাবে। ওই টেলিগ্রাম চ্যানেলে আমি সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো। আজকে যদি ক্লাস শেষ হয়ে যায়, আজকে আমি পুরোটা আপলোড করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই সেখান থেকে তোমরা পিডিএফ নিয়ে নেবে। আর একটা কথা বারবার বলছি, আমি যা পড়াবো তার বাইরে কোশ্চেন যাবে না, তাই এক্সট্রা ইনফরমেশন এটা সেটা ওটা কোনো দিকে যাওয়া দরকার নেই, এর বাইরে কোশ্চেন যাবে না। যদি সম্ভব হয়, যদি খাতায় নিজে হাতে হ্যান্ডরিটেন নোট বানাতে পারো বেটার হয়, নাহলে আমি পিডিএফ দিয়ে দেবো। তাই এনসিইআরটি বই পড়বো, স্যার কোথা থেকে পড়বো, কী পড়বো, এসবের কোনো প্রয়োজন নেই। আমি পুরোটা এনসিইআরটি ফলো করবো, এবং এর বাইরে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, দেখবে কোনোটাই এর বাইরে নেই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা প্রথমে পড়বো সেটা কি বললাম আমি তোমাদের, রাইবোজোম। দেখো, রাইবোজোমের ছবি কেমন হয় একবার তোমাদের দেখে নাও আগে। এটা হচ্ছে রাইবোজোমের ছবি। এবার তোমরা বলবে স্যার এই জিনিসগুলো কি, এরকমভাবে কি রয়েছে, এই জিনিসগুলো কি রয়েছে। দেখো, আমি তোমাদের ডিটেলসে বলছি। অ্যাকচুয়ালি রাইবোজোম সম্বন্ধে প্রথম যে কোশ্চেন আসে, সেই প্রথম কোশ্চেন হচ্ছে যে এটি প্রথম কে আবিষ্কার করেছিলেন। মনে রাখবে, রাইবোজোম জর্জ প্যালাডে। 1 মিনিট, আমি কালির থিকনেসটা একটু কমিয়ে নিই, বেশি হয়ে গেছে একটু। জর্জ প্যালাডে প্রথম আবিষ্কার করেছিলেন এই রাইবোজোম। কত সালে না 1953। ফার্স্ট কোশ্চেন আসে, আমি একদম যেখান থেকে কোশ্চেন আসে আমি সেগুলো আলোচনা করছি, কোনো উল্টাপাল্টা আলোচনা নয়। কারণ রাইবোজোম নিয়ে আমি যদি তোমাদের বলতে শুরু করি, মানে 1 ঘন্টা যদি বলি কন্টিনিউ, তাও কম হবে আর কি। অনেক কিছু রাইবোজোম ব্যাপার আছে, কিন্তু তোমাদের পড়ার দরকার নেই, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে। এই সিলেকশন এখান থেকে হয়, ঠিক আছে, এইভাবে এক্সাম ওরিয়েন্টেড পড়লে। 1 নম্বর প্রশ্ন, জর্জ প্যালাডে 1953 সালে এটি আবিষ্কার করেছিলেন। মনে রাখবে, জর্জ প্যালাডে কিন্তু
নামকরণ করেনি। এনার অ্যাকচুয়ালি যদি রাইবোজোমের নামকরণ করতে ইনি কি করেছিলেন না, ইনি জাস্ট লক্ষ্য করেছিলেন, ইনি বলতে পারো যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন জর্জ প্যালাডে। যদি আবিষ্কারের কথা বলতে রাইবোজোমকে নামকরণ করেছিলেন তাহলে মনে রাখবে রিচার্ড বি রবার্ট। রিচার্ড বি রবার্টস ইনি প্রথম নামকরণ করেছিলেন এই রাইবোজোমের। ঠিক আছে স্যার, নো প্রবলেম। স্যার রাইবোজোম জিনিসটা কি? দেখো রাইবোজোম হচ্ছে একটা দানাদার গঠন। আচ্ছা, আমি এই যে জিনিসগুলোর কথা বলছি এগুলো কোষের কোথায় অবস্থান করে, কোষের কোন জায়গায় অবস্থান করে? স্যার আমাদের যত অঙ্গাণু আছে, আমাদের কোষের যত অঙ্গাণু আছে সবাই কোথায় অবস্থান করে? সাইটোপ্লাজমের মধ্যে। আমি বলেছিলাম যে যদি এইটা টোটালটা কোষ হয়, যদি এটা টোটালটা কোষ হয়, এই কোষের এই অংশটা কি না নিউক্লিয়াস, আর বাকি যে অংশটা থাকে এই অংশটা কি সাইটোপ্লাজম। আর আমরা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দুটোকে মিলে কি বলি না প্রোটোপ্লাজম। এই পুরোটাই একটা তরল ধাতু থাকে, সাইটোপ্লাজমের মধ্যেও তরল ধাতু থাকে, আর এর মধ্যে কিন্তু রাইবোজোম অবস্থান করে। কিছুক্ষণ পর যখন তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বে তখন দেখতে পাবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই রাইবোজোমগুলো থাকে। এছাড়াও এক জায়গায় থাকে, সেটা পরবর্তীকালে যখন পড়তে শুরু করবে তখন বুঝতে পারবে, এখন এইসব বলে লাভ নেই। তো মনে রাখো রাইবোজোম কোথায় থাকে না সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজমের মধ্যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে। তো যদি পার্টিকুলার রাইবোজোমের অবস্থান বলতে হয় তাহলে বলতে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু আমি সাইটোপ্লাজমও বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা স্যার রাইবোজোম থাকে কেন, এর কাজ কি? দেখো রাইবোজোম, প্রথম কথা একটা প্রশ্ন আসে যে এটা কি পর্দা ঘেরা না পর্দা ঘেরা নয়। স্যার এটা তো প্রোক্যারিওটিকের মধ্যে আছে, তাহলে পর্দা ঘেরা হবে না। এটা মনে রাখবে পর্দাবিহীন। এই যে রাইবোজোম অঙ্গাণুটা এটা হচ্ছে পর্দাবিহীন। ঠিক আছে? যদি বলে রাইবোজোম কি দ্বারা গঠিত, মনে রাখবে আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। রাইবোজোম আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, এবং এই রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। বোঝা গেল? প্রোটিন উৎপন্ন করা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ। স্যার এই দুটো কি জিনিস, এই যে গোল গোল পাতা দুটো কি জিনিস? মনে রাখবে রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা কিনা ইউক্যারিওটিক কোষের মধ্যেও দেখা যায়, প্রোক্যারিওটিক কোষের মধ্যেও দেখা যায়। তোমরা জানো যে আমি প্রোক্যারিওটিক কোষের যে 5টা জিনিস দেখা যায় তারই পয়েন্টের কথা বলছি, তাহলে অবশ্যই ইউক্যারিওটিকেও দেখা যাবে। মনে রাখবে প্রোক্যারিওটিকে যে রাইবোজোমটা দেখা যায় সেইটা মনে রাখবে কি প্রকৃতির? 70S প্রকৃতির। 70S প্রকৃতির। এটা কি প্রোক্যারিওটিক কোষের মধ্যে। আর যেটা ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায় এটা মনে রাখবে 80S প্রকৃতির। 80Sটা হচ্ছে ভেদবার্গ ইউনিট, জানার দরকার নেই, ছেড়ে দাও। এটা ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায়। ঠিক আছে? এটা দুটো মিলে গঠিত হয়, দুটো অধ একক মিলে গঠিত হয়। এই ধরো পুরো রাইবোজোম, তো এটা একটা অধ একক, এটা একটা অধ একক, দুটো অধ একক। তো এমন তোমরা বলবে যে 70S যে প্রোক্যারিওটিকে দেখা যায়, তাহলে এটার কি কি অধ একক নিয়ে গঠিত? কি কি অধ একক? 50 আর 30, 50S আর 30S, এই দুটো অধ একক নিয়ে গঠিত। যদি বলো 80S রাইবোজোমের দুটো অধ একক আছে, কি কি? 60 আর 40, 60S আর 40S, দুটো অধ একক নিয়ে গঠিত। এ বলবে স্যার 50 আর 30 তো 80 হয়ে যাচ্ছে। আরে না, এইভাবে হিসাব হয় না। এসটা বললাম ভেদভাগ ইউনিট। 70S দুটো অধ একক নিয়ে গঠিত, 50 আর 30, আর 80টা দুটো অধ একক নিয়ে গঠিত, 60S আর 40S। এগুলো হচ্ছে সেই, এটা বড় অধ একক, এটা ছোট অধ একক, এগুলো অধ একক। ক্লিয়ার? রাইবোজোমে এর বাইরে আর প্রশ্ন আসবে না। ঠিক আছে? আমি তোমাদের এটা একদম একদম টাইপিং অবস্থায় নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে টোটাল জিনিসটা লেখা আছে। রাইবোজোমগুলি এক ধরনের দানাদার গঠন, যেগুলো বিজ্ঞানী জর্জ প্যালাডে, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি এক্সট্রা বলবো, সেগুলো তুমি খাতায় নোট ডাউন করতে পারো, ভালো হয়। যেমন নামকরণ কে করেছিলেন এখানে লেখা নেই, আমি তোমাদের বলে দিলাম যে সায়েন্টিস্ট রিচার্ড বি রবার্টস নামকরণ করেছিলেন। এটা আরএনএ এবং প্রোটিন দ্বারা একটা পর্দাবিহীন অঙ্গাণু। এখানে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 80S প্রকৃতির, আর প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 70S প্রকৃতির। 80S যেটা, সেটা দুটো অধ একক নিয়ে গঠিত, 60 আর 40, আর 50 আর 30 নিয়ে 70S গঠিত, যেটা ইউক্যারিওটিকের মধ্যে দেখা যায়। ক্লিয়ার? তাহলে আমাদের রাইবোজোম কমপ্লিট হয়ে গেল। এরপর কি আছে আর কি বলেছিলাম? সেল ওয়াল কমপ্লিট, সেল মেমব্রেন কমপ্লিট, সাইটোপ্লাজম কমপ্লিট, রাইবোজোম কমপ্লিট। এবার কি পড়ে আছে? ক্রোমোজোম। চলো নেক্সট আমরা পড়বো ক্রোমোজোম। দেখো ক্রোমোজোম যদি অ্যাকচুয়াল পড়তে হয়, ক্রোমোজোম আমি যখন কি পড়াবো, নিউক্লিয়াস পড়াবো, তখন নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের ডিটেলসে বলতে হয়, কিন্তু ক্রোমোজোমে আলাদা এখানে করে বলে দিচ্ছি। ছবিটা লক্ষ্য করে তোমরা দেখো। দেখো ক্রোমোজোম দু জায়গায় দুরকমভাবে থাকে। স্যার দু জায়গা বলতে, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে, একটা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে। যদি আমি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে বলি, আমি ক্রোমোজোম পড়ছি এখানে দু ধরনের পড়বো, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক।
যদি আমি প্রোক্যারিওটিক কোষের মধ্যে বলি, দেখো অ্যাকচুয়ালি কি হয়, যদি এটা আমি তোমাদের ইউক্যারিওটিকটা আগে বলি, যদি ধরো এটা কোষ হয়, কোষের মধ্যে ধরো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে না, এই নিউক্লিয়াসের মধ্যে এরকম সূত্রাকার কিছু জিনিস দেখা যায়, ধাগার মতো সুতোর মতো কিছু জিনিস দেখা যায়, এই জিনিসটা হচ্ছে ক্রোমোজোম। ক্লিয়ার? কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, ইউক্যারিওটিকের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যায়, একদম পর্দা ঘেরা সুন্দরভাবে নিউক্লিয়াস আছে এবং তার মধ্যে ক্রোমোজোম বিদ্যমান, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যদি প্রোক্যারিওটিকের কথা বলি, প্রোক্যারিওটিকের মধ্যে কি কোনো নিউক্লিয়াস দেখা যায় সুস্পষ্ট পর্দা ঘেরা সুন্দরভাবে সুগঠিত কোনো নিউক্লিয়াস আছে? না স্যার, নেই। তার মানে এখানে যে ক্রোমোজোমগুলো থাকে এমনিই পড়ে থাকে, এমনি অনাথ শিশুর মতো পড়ে থাকে, এখানে কোনো পর্দা ঘেরা এরকমভাবে কোনো ক্রোমোজোম সুন্দরভাবে সুস্পষ্ট গঠিত কোনো ক্রোমোজোম থাকে না। প্রথম কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে মনে রাখবে, যদি কোশ্চেন আসে যে ক্রোমোজোম কোথায় থাকে, বলে দিও না কোষে। কোষের কোথায় থাকে না, নিউক্লিয়াসের মধ্যে। এটা আবার বলো না যে সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু কোনো ক্রোমোজোম থাকে না, নিউক্লিয়াসের মধ্যে। আমি বলেছি না যে কোষের দুটো ভাগ আছে, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, দুটো আলাদা আলাদা ভাগ আছে, তো নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ক্রোমোজোম থাকে। ঠিক আছে স্যার, এই ক্রোমোজোম কি করে? মনে রাখবে, প্রথম কথা, এই ক্রোমোজোম দুটো জিনিস নিয়ে তৈরি। কি কি নিয়ে তৈরি? একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, আর একটা হচ্ছে ডিএনএ। এই দুটো জিনিস নিয়ে কি তৈরি? আমাদের ক্রোমোজোম তৈরি। দেখো অ্যাকচুয়ালি যদি একটু ব্যাখ্যা করে ডিটেলসে বলতে হয়, অনেক কিছু বলতে পারি আমি, যে ক্রোমোজোম প্রধানত এই যে প্রোটিন আছে না, এই যে প্রোটিন আছে না, এই প্রোটিনটা আবার দু ধরনের হয়, শুধু হিস্টোন প্রোটিন হয় না, হিস্টোন নন হিস্টোন দুটো প্রোটিন হয়। আবার ডিএনএ দু ধরনের, দেখো শুধু ডিএনএ নয়, এখানে অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ এবং আরএনএ দুটোই থাকে। ঠিক আছে? আবার প্রোটিনের যদি কথা বলো, ক্রোমোজোম দুটো প্রোটিন দিয়ে তৈরি, ক্ষারীয় প্রোটিন, আম্লিক প্রোটিন। তো অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু এগুলো তোমাদের জানার প্রয়োজন নেই। বারবার বলছি, অনেক কিছু বলা যায়, এগুলো তোমাদের জানার প্রয়োজন নেই। তোমাদের যেটুকু প্রশ্ন আসবে আমি তোমাদের সেইটুকু পড়াচ্ছি, শুধু মনে রাখবে। অনেকে এখানে পড়ানোর পর ভাববে স্যার এইটা তো বললো না, ওটা তো বললো না। বলছি না মানে ওটা প্রয়োজন নেই। ক্রোমোজোম তাহলে কি হলো না, হিস্টোন প্রোটিন আর ডিএনএ দিয়ে তৈরি। ঠিক আছে স্যার, এই ডিএনএটা কি? মনে রাখবে, এই যে অনেকে বলে না, এ দেখো এ বাবার মতন দেখতে, এ দাদাজির মতন দেখতে, এ ঠাকুমার মতন কথা বলে, এ দিদিমার মতো কথা বলে, এই জিনিসটা আসে কোথা থেকে? এটা হচ্ছে ডিএনএ থেকে আসে। তাই ডিএনএকে কি বলা হয়? জেনেটিক সাবস্টেন্স বলা হয়। জেনেটিক সাবস্টেন্স মানে এক প্রকার বলতে পারো যে ডিএনএ পিতামাতা থেকে পরবর্তী প্রজন্মে যে বৈশিষ্ট্য বংশানুসরণভাবে যায়, সেটা এই ডিএনএর মাধ্যমে যায়। ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস জানো, সেটা হচ্ছে এমনটা নয় যে বাবার কাছ থেকে ছেলের পুরো ডিএনএ চলে গেল, বাবার পুরো ডিএনএ চলে গেল, না। ডিএনএর কিছু পার্ট আছে। সাপোজ ধরো এটা একটা ডিএনএর পার্ট, তো বিভিন্ন খণ্ড আছে, বিভিন্ন, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট বলছি, বিভিন্ন খণ্ড আছে। এই ধরো একটা খণ্ড যায়, মানে কিছু খণ্ড আর কি যায়, কখন একটা খণ্ড যায়, দুটো খণ্ড যায়। এই যে খণ্ডগুলো, এই যে ছোট ছোট ডিএনএর যে রূপগুলো, এটাকে বলা হয় জিন। কি বলা হয়? জিন। তো মনে রাখবে, ডিএনএর যে কার্যকারী অংশ, যেটা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে নিয়ে যাচ্ছে ডিএনএ, যে অংশটা যাচ্ছে কার্যকারী অংশটা, সেটাই হচ্ছে জিন। তো যদি এখানে প্রশ্ন আসে যে ডিএনএর যে ছোট 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 যে কার্যকারী অংশ, সেগুলোকে কি বলা হবে? না, জিন বলা হবে। আচ্ছা দেখো, আরেকটা জিনিস, অ্যাকচুয়ালি এই যে ডিএনএ না, ডিএনএ কীরকম দেখতে? ডিএনএ দেখতে এরকম টাইপের, এই দেখতে পাচ্ছ ডবল হেলিক্যাল, মানে এরকম টাইপের। ছবিটা হয়তো অতটা সুন্দর করে আঁকতে পারলাম না আমি, ধরো এরকম আছে, তো এরকম আর কি, ডবল হেলিক্যাল দ্বিতন্ত্রী নকশা। এই দ্বিতন্ত্রী নকশার প্রথম বর্ণনা দিয়েছিল ওয়াটসন এবং ক্রিক 1953-তে। পরীক্ষায় আসবে না, মনে রাখার প্রয়োজন নেই, যদি মনে রাখতে চাও রাখতে পারো। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953-তে ডিএনএর অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেছিলেন। ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে যে তোমরা যদি নিউক্লিয়াসের মধ্যে দেখো, তো প্রথমে কিন্তু তোমরা ক্রোমোজোম এইভাবে সুগঠিত দেখতে পাবে না। অ্যাকচুয়ালি কি হয়, যখন ইন্টারফেস দশা থাকে না, কোষের ইন্টারফেস দশা মানে প্রাথমিক দশা থাকে, তখন কিন্তু এটা সুগঠিতভাবে থাকে না। ঠিক আছে? এখন কিন্তু ক্রোমাটিনের কথা বলতে হবে, ক্রোমাটিন বললে আরও মাথা গুলি যাবে, এটা অত কিছু আলোচনা করার প্রয়োজন নেই। শুধু তোমরা এটুকু জেনে রাখো, প্রথমে সুগঠিত অবস্থায় থাকে না। যখন কোষ বিভাজন হয়, যখন একটা কোষ থেকে অপর কোষ বিভাজিত হয়, তখন কিন্তু এই ডিএনএগুলো বা ক্রোমোজোমগুলো সুস্পষ্ট অবস্থায় দেখা যায়। বোঝা গেল? ব্যাস, এখানে এইটুকু মনে রাখো। এবার যাদের মনে হচ্ছে যে স্যার ডিএনএ সম্পর্কে কিছু বললে ভালো হয়, আরএনএ সম্পর্কে বললে কিছু ভালো হয়, আমি বলে দিচ্ছি দু একটা কথা, পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নেই, যদি কোনো কারণে আসে সেটা তোমরা মনে রাখবে। দেখো নেক্সট স্লাইড দেখো।
দেখো ডিএনএ যদি আমি কথা বলি, ডিএনএ হচ্ছে অ্যাকচুয়ালি একটা রাসায়নিক জৈব যৌগ, ঠিক আছে। এর রাসায়নিক অনেক উপাদান আছে। যেমন যদি রাসায়নিক উপাদানের কথা বলি, প্রথমে হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা বলতে ডিঅক্সিরাইবোজ থাকে এর মধ্যে। ইম্পর্টেন্ট হচ্ছে এটা তো পেন্টোজ শর্করা হয়ে গেল। 2 নম্বরে থাকে নাইট্রোজেন বেস এবং 3 নম্বরে থাকে ফসফরিক অ্যাসিড। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন বেস যেটা, নাইট্রোজেন বেস যেটা সেটা ইম্পর্টেন্ট। কি নাইট্রোজেন বেসের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। এই দুটো জিনিস থাকে। ক্লিয়ার? আমি যদি আরেকটু ভাগ করি, এর মধ্যে আরও কিছু ভাগ পাবে। যেমন হচ্ছে এই যে পিউরিনের কথা বললাম না, পিউরিন সাধারণত দুটো জিনিস নিয়ে তৈরি হয়। কি কি? অ্যাডেনিন আর গুয়ানিন। এক মিনিট, সরি, আমি এখানে লিখে দিচ্ছি। পিউরিন যেটা আছে, পিউরিন দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন। আর যদি আমি পিরিমিডিনের কথা বলি, পিরিমিডিন এটাও দুটো জিনিস নিয়ে তৈরি হয়। পিরিমিডিন দুটো জিনিস নিয়ে তৈরি হয়, সাইটোসিন আর থাইমিন। সাইটোসিন আর থাইমিন এই দুটো জিনিস নিয়ে তৈরি হয়। বোঝা গেল? এটা আমি নাইট্রোজেন বেসের কথা বললাম, ডিএনএ নাইট্রোজেন বেস। ঠিক আছে, এবার আমি আরএনএ সম্পর্কে দুটো কথা বলি, তাহলে তোমাদের এই ডিএনএ আরএনএ ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো আরএনএ যদি আমি কথা বলি, আরএনএটা অ্যাকচুয়ালি কী বলতো? আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। যেমন ডিএনএটা হচ্ছে দ্বিতন্ত্রী ডবল হেলিক্স, তেমনি আরএনএটা হচ্ছে একতন্ত্রী সিঙ্গেল হেলিক্সের একতন্ত্রী এটা। ঠিক আছে, এটা কিন্তু দ্বিতন্ত্রী নয়, একতন্ত্রী। মনে রাখবে আরএনএ একটা জৈব রাসায়নিক যৌগ, যেমন ডিএনএ এক প্রকার জৈব রাসায়নিক যৌগ, ঠিক সেরকমই। কিন্তু এতে কি আছে? ওটাতে কি ছিল? পেন্টোজ শর্করা, মানে ডিঅক্সিরাইবোজ শর্করা। এখানে আছে শুধু রাইবোজ শর্করা। কি আছে? 1 নম্বরে রাইবোজ শর্করা। আর কি দিয়ে তৈরি? 2 নম্বরে ফসফরিক অ্যাসিড। ওখানে কি ছিল? ওখানেও ফসফরিক অ্যাসিড ছিল, হ্যাঁ স্যার ছিল। আর 3 নম্বরে ওখানে কি ছিল? নাইট্রোজেন বেস। এখানেও নাইট্রোজেন বেস আছে, কিন্তু ওখানে কি ছিল? নাইট্রোজেন বেস, পিউরিন আর পিরিমিডিন। আর এখানেও তাই আছে, পিউরিন আর পিরিমিডিন, এখানেও সেম। স্যার পার্থক্যটা কোথায়? দেখো ওখানে পিউরিন দুটো জিনিস নিয়ে তৈরি ছিল, অ্যাডেনিন আর গুয়ানিন, কিন্তু এখানে পিউরিন দুটো জিনিস নিয়ে তৈরি, সেম জিনিস, অ্যাডেনিন আর গুয়ানিন। স্যার পার্থক্য কোথায়? সেম তো, সেমই তো না, পার্থক্য পিরিমিডিনে। পিরিমিডিন ওখানে কি ছিল? ওখানে পিরিমিডিন ছিল সাইটোসিন আর থাইমিন। এখানে পিরিমিডিনে কি আছে? সাইটোসিন। এটা তো কমন, ওর সাথেই আছে সাইটোসিন। কিন্তু আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইউরাসিল। ইউরাসিল এই জিনিসটা শুধু আলাদা আরএনএ, ডিএনএ আরএনএর মধ্যে। বোঝা গেল? তাহলে চেঞ্জ কোথায় আছে না নাইট্রোজেন বেসে চেঞ্জ আছে। স্যার ওরও পিউরিন পিরিমিডিন, আরএনএরও পিউরিন পিরিমিডিন। ওরও পিউরিনে থাকে অ্যাডেনিন গুয়ানিন, এরও অ্যাডেনিন গুয়ানিন। ওর পিরিমিডিনে থাকে সাইটোসিন আর থায়ামিন। এখানে সাইটোসিনের সঙ্গে কী আছে? ইউরাসিল আছে, শুধু এইটুকু চেঞ্জ আছে। বোঝা গেল? আরএনএ আর ডিএনএ নিয়ে আর কোনো প্রশ্ন নেই। চলো ক্রোমোজোম সম্বন্ধে এখানে কি লেখা আছে তোমাদের দেখিয়ে দিই। দেখো ক্রোমোজোম এখানে কি লেখা আছে? নিউক্লিয়াসে ক্রোমোজোম বর্তমান, যেটা আমরা পড়লাম, কোষ বিভাজনের শুরুর ঠিক আগেই শুধুমাত্র ক্রোমোজোমগুলোকে দেখা যায়। এর আগে কিন্তু দেখতে পাবে না। যখন কোষ বিভাজন শুরু হবে ঠিক তার আগে তোমরা ক্রোমোজোমগুলোকে একদম সুবিন্যস্তভাবে সাজানো গোছানো অবস্থায় দ্বিতন্ত্রী অবস্থায় দেখতে পাবে। এই সময় এরা কি হয়ে যায় না দণ্ডাকার গঠন বিশিষ্ট হয়। ক্রোমোজোমে পিতামাতা থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যের বংশানুসরণ বার্তা ডিএনএ মানে অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড রূপে অনুরূপে বহন করে। ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত হয়। ডিএনএ অণুগুলো কোষের নির্মাণ এবং সংগঠনের জন্য প্রয়োজনীয় বার্তা বহন করে। ডিএনএর কার্যকারী অংশকে কি বলা হয়? জিন। তোমাদের যেটা এতক্ষণ আমি পড়ালাম। ঠিক আছে, তো আমাদের ক্রোমোজোম এখানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা একটা কথা বলো, আমাদের প্রোক্যারিওটিক ছিল, ইউক্যারিওটিক ছিল। তো প্রোক্যারিওটিকের আমাদের যে 5টা জিনিস ছিল, 1 2 3 4 5, এই 5টা জিনিস কি কমপ্লিট? হ্যাঁ স্যার কমপ্লিট। আচ্ছা আমি তোমাদের এই প্রোক্যারিওটিকের এগুলো পড়াতে পড়াতে আমি কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলেছি? না স্যার, তার মানে এটা প্রোয়ের অন্তর্গত নয়, এটা ইউক্যারিওটিকে পাওয়া যাবে। আমি কি গলগি বস্তুর কথা বলেছি? না স্যার, তার মানে এটা প্রোতে পাওয়া যাবে না, নিশ্চয়ই ইউক্যারিওটিকে পাওয়া যাবে। আমি তোমাদের নিউক্লিয়াসের কথা বলেছি? না স্যার, তার মানে এটা ইউক্যারিওটিকে পাওয়া যাবে। স্যার আমি প্লাস্টিডের কথা বলেছি? না স্যার, তার মানে এটা ইউক্যারিওটিকে পাওয়া যাবে। তো যে জিনিসগুলো আমি তোমাদের এখনো পর্যন্ত, লাইসোজোমের কথা বলেছি? বলিনি, তার মানে প্রোক্যারিওটিকে পাওয়া যাবে না, ইউক্যারিওটিকে পাওয়া যাবে। তো যে জিনিসগুলো এখনো পর্যন্ত আমি বলেছি সেটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটোতেই পাবে। এরপর যেগুলো আলোচনা করব শুধুমাত্র ইউক্যারিওটিকের জন্য স্পেশাল।
বোঝা গেল? তো ইউক্যারিওটিকে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বা যেটাকে তোমরা বাংলায় বলো এন্ডোপ্লাজমীয় জালক। চলো নেক্সট দেখো। দেখো এন্ডোপ্লাজমিক জালক বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখাতে গেলে আগে তোমাদের ছবিটা দেখাতে হবে। ছবিটা দেখালে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এদিকে দেখো, ছবিটার দিকে লক্ষ্য করো। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যখন আমি কোষের ভেতরে কথা বলছি, আমি এইটা কি হিসাবে জানি? স্যার এটা তো নিউক্লিয়াস। এটা কি নিউক্লিয়াস। এর মধ্যে দেখতে পাচ্ছ এরকম একটা পেপারকে যদি তোমরা এইভাবে ফোল্ড করো, এইভাবে একটা পেপারকে যদি ফোল্ড করো, এটা তো গলগি বডির মতো হয়ে যাচ্ছে, এরকম ঠিক বলবো না, মানে একটা পেপার ধরো এ একটা পেপার, এ একটা পেপার, পেপারটা যদি ফোল্ড করা হয় মানে কীরকমভাবে থাকবে, মানে ওর মধ্যে যে একটা প্যাসেজ তৈরি হবে, একটা রাস্তা তৈরি হবে না, ঠিক সেই রকম একটা জিনিস দেখো এর মধ্যে রয়েছে। তোমরা যেগুলোর মধ্যে এগুলো ডট ডট লেগে আছে সেগুলো দেখো না, এটা দেখো বুঝতে পারবে। এই দেখো এদিকের দিকে লক্ষ্য করো, দেখতে পেয়েছো কীরকমভাবে একটার সাথে একটার সাথে একটার সাথে মানে প্যাসেজ তৈরি আছে, ভেতরে একটার সঙ্গে একটা পুরো লিঙ্ক আছে, ঠিক আছে? এরকমভাবে থাকে, নিউক্লিয়াসের চারিদিকে থাকে। এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস যে পর্দা আছে, এটাকে চারিদিকে দেখো কি রয়েছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে। স্যার এর পাশে থাকে কেন? এটার কাজ কি বা এটা কিভাবে তৈরি হয়? দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রয়েছে এর গায়ে দেখতে পাচ্ছ এরকম ডট 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 অনেক কিছু রয়েছে, ডট ডট রয়েছে। এগুলো কি? এগুলো কি? এগুলো হচ্ছে রাইবোজোম। এখানে এই যতগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো এইটুকু পার্টে যতগুলো দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ডট 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 এরকম লেগে রয়েছে, এগুলো হচ্ছে রাইবোজোম। স্যার এর কাজ কি? আমি এইমাত্র তোমাদের কি পড়ালাম, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন উৎপন্ন করা। স্যার আমরা তো প্রোটিন তাহলে খাওয়ার প্রয়োজন কি? আমার তো প্রোটিন এখানে উৎপন্ন হয়। আরে ভাই আমরা যেটা খাই প্রোটিন, লাস্টে কি হয়, অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, একদম সরল রূপ হয়ে যায়। এবার ওটা শরীরে বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে যেখানে যেখানে প্রোটিন দরকার সেইভাবে উৎপন্ন হয়। ঠিক সেই রকমই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোমগুলো লেগে থাকে, এখানে কি হয় না, প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন উৎপন্ন হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে নেটওয়ার্ক, একটা টিউব, নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক টিউব বলতে পারো, ঠিক আছে? স্যার কীরকম নেটওয়ার্ক টিউব মানে আমি ঠিক বুঝতে পারছি না, ভালো করে বুঝবে, একদম ডিটেলসে বলছি। দেখো ধরো ধরো এ একটা কোষ আছে, এই কোষের ধরো এখানে প্রোটিন উৎপন্ন হলো। আমার দেখো যা কিছু বলছি সবই কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে আছে, সাইটোপ্লাজমের মধ্যে আছে। কোষের তো এই ধরো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে তো এটা আছে না, এই নিউক্লিয়াসের চারিদিকেই তো এন্ডোপ্লাজমীয় জালক আছে না, নেই? আছে তো। ধরো আমার এখানে, আমি এতটা বলবো না, এইভাবে বোঝাই। ধরো এখানে একটা কি তৈরি হলো না, প্রোটিন তৈরি হলো। এবার প্রোটিনটা ধরো এক স্থান থেকে অপর স্থানে যাবে, অথবা একটা কোষ থেকে অপর কোষে যাবে, একটা কোষ থেকে অপর কোষে যাবে। স্যার যাবে কিভাবে? ভেসে ভেসে চলে যাবে না, এটা যায় এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে। একটু পরে তোমাদের যখন পড়াবো গলগি বডি, তখন দেখবে যে গলগি বডির মাধ্যমে প্যাকেটজাত হয়ে যায়, সেটা আমি পরে আসছি, এখানে আমি অ্যাড করবো না, অ্যাড করলে পুরো ব্যাপারটাকে গুলি ফেলবে। তোমরা শুধু এইটুকু জেনে রাখো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে এই এক স্থান থেকে অপর স্থানে যে যাচ্ছে, এটা কিসের মাধ্যমে যাচ্ছে না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে যাচ্ছে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোমগুলো লেগে থাকে সেখানে কি তৈরি করছে না, প্রোটিন তৈরি করছে। ঠিক আছে স্যার, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার তোমরা বলবে যে এই জিনিসটা কি, এই যে এখানে যেগুলো গায়ে কিছু লেগে নেই, এর মধ্যে দেখতে পাচ্ছ কোথাও কিছু লেগে রয়েছে, গায়ের মধ্যে কিছু লেগে রয়েছে না। মনে রাখবে এই জায়গাটা কোনো রকম কোনো রাইবোজোম নেই, এটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের বলা হলো না, এখানে স্কিপ করে গেলাম। এই যে গায়ে লেগে আছে না, এই যে ছোটো 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 গায়ে রাইবোজোম লেগে আছে, মনে হচ্ছে না যে হাত দিলে কীরকম একটা হাতের মধ্যে লাগবে, তো এটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। ইংলিশে বলা হয় RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শর্টে বলা হয় RER, বাংলায় বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। ঠিক আছে, যেগুলোর মধ্যে রাইবোজোম লেগে আছে, হাত দিলে একটা অন্যরকম লাগবে, হাতের মধ্যে খচখচ করে লাগবে, এটা হচ্ছে অমসৃণ। আর এর মধ্যে কিছু লেগে নেই, তার মানে এটা কি, এটা মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, বা বলতে পারো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে ইংলিশে শর্টে বলে ACR। ঠিক আছে স্যার, এর মধ্যে তো কিছু লেগে নেই, তো এ তো প্রোটিনও উৎপন্ন করতে পারবে না, তো এ আছে কিসের জন্য? আরে আছে, তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। মনে রাখবে RER, যেটা আমি বললাম যে রাফ, যেটা বললাম অমসৃণ, এইখানে যে পার্টটা যেগুলো গায়ে লেগে আছে, এ কি তৈরি করে না, বললাম প্রোটিন তৈরি করে। আর মনে রাখবে স্মুথ ACR, তার মানে এটা স্মুথ অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক, এ কি তৈরি করে
মনে রাখবে এ তৈরি করে লিপিড। কি তৈরি করে? লিপিড। স্যার লিপিড জানি না কি, লিপিড মানে হচ্ছে ফ্যাট মানতে পারো। কি তৈরি করে? না ফ্যাট তৈরি করে। এবার একটা জিনিস মনে করে দেখো, তোমাদের যখন আমি কোষ পর্দা পড়িয়েছিলাম তখন একটা জিনিস তোমাদের আমি এখানে বলেছিলাম যে কোষ পর্দা কি দিয়ে তৈরি হয়? স্যার কোষ পর্দা আপনি পড়িয়েছিলেন যে দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ফ্যাট, একটা হচ্ছে লিপিড। প্রোটিন আর লিপিড, ফ্যাট বলবো না, লিপিড বলবো আমি, ঠিক আছে? প্রোটিন আর লিপিড দিয়ে। তো মনে রাখবে প্রোটিন আর লিপিড দিয়ে এই সেল মেমব্রেন বা কোষ পর্দা তৈরি হয়। এই প্রসেসটাকে বলে মেমব্রেন বায়োজেনেসিস। কি বলা হয়? মেমব্রেন বায়োজেনেসিস। যদি হঠাৎ মেমব্রেন বায়োজেনেসিস থেকে তোমাদের কোশ্চেন চলে আসে, বলবে স্যার ক্লাস 12 লেভেলের কোশ্চেন চলে এসছে, এটা সিলেবাসের বাইরে। আমরা তো সব থেকে বড় কোষ, সব থেকে ছোটো কোষ, সব থেকে এটা ওটা সেটা পড়ে গেছি, কোষকে আবিষ্কার করেছে, কোষের পড়াশোনাকে অধ্যয়নকে কী বলে এসব পড়ে গেছি, মেমব্রেন বায়োজেনেসিস তো জানি না, অর্ধেক স্টুডেন্ট জানে না, কিন্তু এটা এনসিইআরটিতে দেওয়া আছে। তাহলে মেমব্রেন বায়োজেনেসিস আমি আরেকবার বলে দিচ্ছি যে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক তৈরি করে প্রোটিন এবং মসৃণ এন্ডোপ্লাজমিক জালক তৈরি করে আমাদের লিপিড। তো এই দুটো মিলে, এই প্রোটিন আর লিপিড মিলে আমাদের কোষ পর্দায় তৈরি হয়। এই প্রসেসটাকেই বলা হয় মেমব্রেন বায়োজেনেসিস। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আর একটা জিনিস মনে রাখো, আমি আগেও বললাম, আবারও রিপিট করছি, বারবার বলছি, এন্ডোপ্লাজমীয় জালকের কাজটাই হচ্ছে একটা প্যাসেজ, মানে প্রোটিনটা যে মুভ করবে তার একটা প্যাসেজ তৈরি করে দেওয়া, ঠিক আছে? বা একটা মলিকিউল এক সেল থেকে অন্য সেলে যাবে, বা সেলের এক স্থান থেকে অন্য স্থানে যাবে, এই যে প্যাসেজটা তৈরি করছে সেটার কাজ হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালকের। ক্লিয়ার? এর বাইরে এন্ডোপ্লাজমীয় জালক থেকে কোনো প্রশ্ন আসবে না। আমি তোমাদের জন্য কী কী লিখে নিয়ে এসেছি একবার দেখিয়ে দিই। দেখো দেখো এন্ডোপ্লাজমীয় জালক হচ্ছে কতগুলো পর্দাবৃত নালিকা পাতের সমন্বয়ে গঠিত একটি বড় জালক বিশেষ। এটা অনেকটা দিকেও পড়ে নেবে, বাকি যা আছে আমি যা বললাম সেগুলোই লেখা আছে, এগুলো তোমরা বাড়িতে পড়ে নেবে। চলো নেক্সট আমরা কি পড়বো? নেক্সট কি পড়বো? আচ্ছা, নেক্সট এন্ডোপ্লাজমীয় জালক নিয়ে আরও কিছু নোট রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই আমি আগে। দেখো এই যে ছবিটা দেওয়া আছে না, এই ছবিটা হচ্ছে এনসিইআরটির ছবি, ঠিক আছে? আর আমি ওই ছবিটা তোমাদের দিয়েছিলাম কারণ যাতে সহজে বুঝতে পারো, সেই জন্য। এটা এনসিইআরটিতে এরকম ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছি। এর গায়েও দেখেছে ছোটো 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 রাইবোজোম অ্যাটাচ করা আছে, যেটা অমসৃণ জায়গায়। এই জায়গায় দেখো কোনো কিছু অ্যাটাচ করা নেই এই পার্টটাতে, এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? ভাগ করা আছে। আর এখানেও সমস্ত রকম পয়েন্ট লেখা আছে, তোমরা এখান থেকে ডাইরেক্ট পড়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? চলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যাওয়ার পর আমরা এখন কি পড়বো? না গলগি বডি, গলগি বস্তু পড়বো, নেক্সট টপিক। আচ্ছা, গলগি বডি যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলতে ভুলে গেছি আমি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি তোমাদের এইমাত্র যে পড়ালাম না, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেটা মসৃণ, যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর একটা বিশেষ কাজ আছে। স্যার কী কাজ আছে? বিশেষ কাজ, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে। মনে রাখবে, আমরা যা কিছু ওষুধ খাই, মানে ড্রাগস নিই, ড্রাগস মিন ওই ড্রাগস ভেবো না, মানে আমি ওষুধের কথা বলছি, মেডিসিনের কথা বলছি, বা মানে আমি মেরুদণ্ডী প্রাণীদের কথা বলছি কিন্তু, হ্যাঁ, ভার্টিব্রেট যা গোষ্ঠীর প্রাণীদের কথা বলছি, অমেরুদণ্ডী প্রাণীদের কথা বলছি না, মেরুদণ্ডী প্রাণী। ড্রাগস যদি আমরা নিই বা যে কোনো, দেখো আমরা যে ওষুধ খাই, এটা ভালো নয় কি আমরা কিছু হলো ওষুধ খেয়ে নিলাম, কিছু হলো চেষ্টা করবে ম্যাক্সিমাম যে ওষুধের থেকে বাঁচার। যদি একান্তই কোনো প্রবলেম হয় যে ওষুধ না খেলে হবে না, সেক্ষেত্রে তোমরা ওষুধ খাও, ওকে। আদারওয়াইজ কিছু একটা প্রবলেম হলো ওষুধ খেয়ে নিলাম, এটা কিন্তু উচিত নয়। বা আমাদের শরীরের মধ্যে যদি কোনো বিষাক্ত বিজাতীয় কিছু অণু ঢুকে যায় বা কোনো জীবাণু ঢুকে যায়, তো সেইটাকে, বা আমি বলতে চাইছি, ধরো এমন অনেকে অ্যালকোহল খায় না, অনেকে অ্যালকোহল নেয়, অনেকে প্রচুর পরিমাণে ওষুধ খায়। এটা ডিটক্সিফাইং কে করে, মানে এটাকে ক্লিয়ার কে করে, এটাকে পরিশুদ্ধ কে করে? এটাকে পরিশুদ্ধ করে আমাদের মেরুদণ্ডী প্রাণীদের লিভার। কে করে? লিভার। স্যার লিভার তো সবার আছে, মানুষের আছে, গরুর আছে, ছাগলের আছে, কুকুরের আছে, সবার লিভার আছে। মনে রাখবে, লিভার যে মানে এটাকে ডিটক্সিফাই করছে, মানে এটাকে যে বিষহীন করছে, মানে যেটুকু এর মধ্যে জীবাণু ছিল বা বিষ জাতীয় যা কিছু ছিল, এটাকে পুরো ডিটক্সিফাইং করে দিচ্ছে। কে করছে? না লিভার। তো লিভারের যে কোষ আছে, ওই কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাহায্য করে, এই সাহায্য করে। বোঝা গেল?
তাহলে আমরা এতদিন পড়ে এসেছি যে আমরা যা কিছু ক্ষতিকর জিনিস পান করি না কেন সেটাকে ডিটক্সিফাইং করে লিভার। আজকে তোমরা জানলে যে লিভারের কোন পার্টটা করে। স্যার লিভারের মধ্যে তো কোষ আছে, ওই কোষের মধ্যে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এসিআর আছে যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই পার্টটা ডিটক্সিফাইংয়ের কাজ করে। ক্লিয়ার? এটা পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে, কারণ এনসিআরটিতে দেওয়া আছে। চলো এটা আমি লিখেও এনেছি, তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো দেখো এদিকে তাকাও। সুতরাং এন্ডোপ্লাজমীয় জালকের একটি কাজ হচ্ছে সাইটোপ্লাজমের বিভিন্ন অঞ্চলের মধ্যে বা সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন পদার্থে, প্রধানত প্রোটিন, আমি তোমাদের বললাম কিছুক্ষণ আগে যে জালকপথ হিসেবে কাজ করে, এই একটা কাজ। আর সেকেন্ড বললাম মেরুদণ্ডী প্রাণীদের যকৃতের কোষগুলোতে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বিভিন্ন বিষাক্ত পদার্থ বা দাগের নির্বীজকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য। ক্লিয়ার? এবার আমরা নেক্সট পড়বো গলগি বডি। চলো, গলগি বস্তু বা ইংলিশে বলা হয় গলগি অ্যাপারটাস। ছবির দিকে যদি ভালো করে লক্ষ্য করো, একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, ঠিক নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পরে কি আছে না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি আমরা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার ঠিক পাশেই আমি অন্য কালার দিয়ে নোট করি, তোমরা বুঝতে পারবে। তার ঠিক পাশেই এই যে পার্টটা হচ্ছে গলগি অ্যাপারটাস, ঠিক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আছে। আরে বোঝা যাচ্ছে? এন্ডোপ্লাজমিক, এটা আমি বড় করে এখানে দেখিয়েছি গলগি অ্যাপারটাস, ঠিক আছে, গলগি বস্তু। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকার একটা বিশেষ কারণ আছে। স্যার কী কারণ? প্রথমে এটুকু জানো যে গলগি বস্তু বা গলগি বডি প্রথমে ক্যামিলো গলগি, ইংলিশে লিখি ভালো হবে, ক্যামিলো গলগি আবিষ্কার করেছিলেন 1898-এ, 1898 সালে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় লাইক স্যাক। স্যাক মানে কি বলতো? স্যাক মানে হচ্ছে থলি। যদি অনেকগুলো থলি পরপর সাজিয়ে দেওয়া হয় যেরকম দেখতে হয় না, ঠিক সেরকম। এই ক্যামিলো গলগি বলেছিলেন যে গলগি বস্তু কতগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি, এটা অবশ্যই পর্দা দ্বারা ঘেরা আছে এবং চ্যাপ্টা থলি দ্বারা গঠিত একটা তন্ত্র, যেখানে সমান্তরালভাবে একে অপরের সাথে, এগুলোকে সিস্টারনি বলে। এই যে একে অপরের সঙ্গে যে সাজানো অবস্থায় আছে না, এটাকে পুরোটাকে আমি গলগি বডি বলছি। এই যে একটা যে সাজানো অবস্থায় আছে এগুলোকে বলে সিস্টারনি, ঠিক আছে। স্যার এইভাবে থাকার কারণ কি? কেন এইভাবে আছে কেন? একটা জিনিস লক্ষ্য করো, ধরো তোমার কাছে 10 টাকা আছে। কত টাকা আছে? 10 টাকা। তুমি কোথাও যাচ্ছ, তুমি কি এটার জন্য স্পেশাল প্রোটেকশন দেবে? স্যার হাতে নিয়ে চলে যাবো, স্যার হাতে নিয়ে চলে যাবো, কোনো সমস্যাই নেই, কোনো ভয় নেই। ধরো 10 টাকার জায়গায় তোমার কাছে 1 কোটি টাকা আছে, কই কেমন হাতে নিয়ে যেতে পারো? যাও তো। না থাকবে টাকা, না থাকবে তুমি, দুজনেই থাকবে না। 1 কোটি টাকা যখনই থাকবে তখন কি করবে? সেটাকে ভালো করে প্যাকেটিং করবে, ভালো করে দরকার হলে আরও 2-3টে লোককে সঙ্গে করে নিয়ে যাবে, যাতে কোনো রকমভাবে সেই টাকাটা কোথাও কোনো রকমভাবে চুরি না হয়ে যায়, তাই তো? কারণ কি গুরুত্বপূর্ণ জিনিস, 1 কোটি টাকা মানে অনেক টাকা। ঠিক সেই রকমই এর মধ্যে এই যে এর গায়ে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, যখন এখানে প্রোটিন উৎপন্ন হয় বা যে কোনো জিনিস যখন এখান থেকে অন্য জায়গাতে যায়, তখন এই গলগি বডির মাধ্যমে পাঠানো হয় পুরো প্যাকেট করে একদম এর ভেতরে থাকে, এরকম সিল করা থাকে পুরো। আর বললাম এটা পুরো পর্দাবৃত অবস্থায় থাকে, যাতে কোনো রকমভাবেই সেই প্রোটিন লস হবে না, বা কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাওয়ার সময় কোনো কিছু লস হয়ে যাবে না, বা গুরুত্বপূর্ণ কোনো অঙ্গাণু কোনোভাবে কোনো কিছু থেকে কোনো জায়গায় মুভ করার সময় লস হবে না। ধরো একটা কোষে খাদ্য গুণ আছে, অপর কোষে যাবে সে খাদ্য গুণ, যখন যাবে আমি গলগি বডির মাধ্যমে পাঠিয়ে দেবো। পোস্ট অফিস বলা হয় না গলগি বডিকে, এগুলো যদিও বলার দরকার নেই, পরীক্ষায় আসবে না। পোস্ট অফিস বলা হয় কেন? কারণ এক জায়গা থেকে অপর জায়গায় পুরো একদম সেফলি নিয়ে চলে যাচ্ছে, সেফলি, কোনো কিছু লস হবে না সেখানে। সেই জন্য প্যাকেটিং, যদি বলে যে প্যাকেটিংয়ের কাজ কে করে, প্যাকেটিং, তাহলে মনে রাখবে গলগি বডি। এর কাজটাই হচ্ছে যে এন্ডোপ্লাজমীয় জালককে যা কিছু সংশ্লেষ হবে, মূলত প্রোটিন, এটা প্যাকেটজাত হবে এবং কোষের ভেতরের কথা বলো এবং কোষের বাইরের কথা বলো, যে লক্ষ্যস্থল, যে টার্গেট থাকবে সেখানে সেই জিনিসটা সরবরাহ করে দেবে, ঠিক আছে। এটা একটা বিশাল বড় কাজ গলগি বডির। আমি 1 নম্বর কাজ বললাম, এটা আমি লিখে দিচ্ছি লাইক স্যাক, 1 নম্বর কাজ হয়ে গেল। স্যার 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ অতি গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কি কাজ না, আমরা যখন শর্করা নিচ্ছি, আলটিমেট যখন পুরো ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে পুরো আলটিমেট সিচুয়েশনে চলে যাচ্ছে, তখন সেই শর্করাটা কী হয়ে যাচ্ছে? সরল শর্করা হয়ে যায়।
কিন্তু আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজনে কিন্তু জটিল শর্করারও প্রয়োজন হয়। এই সরল শর্করা থেকে জটিল শর্করায় রূপান্তর করে এই গলগি বস্তু। শুধু ভেবো না যে প্যাকেটিংয়ের কথা বললেই গলগি বডির কথা বলবো না, মডিফাইংয়ের কথা বললেও গলগি বডির কথা বলবো, এক জায়গা থেকে অপর জায়গা প্রোটিন নিয়ে যাওয়া বা আদার সাবস্টেন্স নিয়ে যাওয়ার কথা বললেও গলগি বডির কথা বলবো। সরল শর্করা থেকে যদি আমি মনে করি কমপ্লেক্স শর্করা বানাবো, কমপ্লেক্স সুগার বানাবো, সেখানেও কাজ করে কিন্তু গলগি অ্যাপারটাস। বোঝা গেল? স্যার এর আর কি কাজ আছে? অবশ্যই আছে। 3 নম্বর কাজ, অতি গুরুত্বপূর্ণ কাজ, এটা না হলে তো আমরা বাঁচতামই না এক প্রকার বলতে পারো। কি না, আমাদের যে লাইসোজোম তৈরি হয় না, আমাদের কোষের মধ্যে যে লাইসোজোম তৈরি হয়, এই লাইসোজোম সংশ্লেষে, লাইসোজোম তৈরিতে কিন্তু এই গলগি বডির বিশাল একটা হাত আছে। আমি যে কটা পয়েন্ট বললাম সবগুলি এনসিইআরটি রিলেটেড আছে, তো সব কটা পয়েন্টই তোমাদের মনে রাখতে হবে। আমি সব কটা পয়েন্ট লিখে নিয়ে এসেছি, কোনো টেনশন নেই। দেখো তোমাদের জন্য কীভাবে সাজিয়ে নিয়ে এসেছি সেটা দেখো এখানে দেখো তোমাদের এই নোটগুলো বানাতে না ভাই প্রচুর মেহনত লাগে, ঠিক আছে? বাস আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি ভালো লাগে পড়ানো, যদি মনে হচ্ছে এফেক্টিভ আছে, তো বাস ভিডিও শুধু দেখে যাবে না, একটা লাইক করে যাবে বা ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে যাবে, তবে আমি ভালো লাগবে আর কি, ঠিক আছে? লাইকের সংখ্যা বাড়তে দেখলে হয় না কিছুই, কিন্তু ভালো লাগবে যে আমি যে পরিশ্রমটা করছি এটা অথেন্টিকেটেড, তোমাদের কাজে লাগছে বা তোমাদের ভালো লাগছে, আমি বুঝতে পারবো, ঠিক আছে? কারণ এই নোটগুলো বানাতে দেখেছো হাতে লিখে অনেকে চলে যায় অনেক কিছু, কিন্তু আমি তোমাদের জন্য কোনো অসুবিধা নেই, আমি তোমাদের জন্য বানাতে রাজি আছি, কিন্তু একটু সাপোর্ট দেখাও তোমরা, বাস কয়েকজনকে শেয়ার করো, যদি সম্ভব হয় দুটো কমেন্ট করো নিচে যে হ্যাঁ স্যার ভালো লাগছে, বা এটা প্রবলেম হচ্ছে, বা কোনো প্রবলেম থাকলে সেটাও বলবে, ঠিক আছে? বাস আর কিছু না। দেখো এখানে সমস্তটাই লেখা আছে। ক্যামিল্লো গলগি 1898 সর্বপ্রথম গলগি বস্তুর বর্ণনা দেয়। তিনি বলেন যে গলগি বস্তু কতগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত একটি তন্ত্রবিশেষ, যেখানে থলিগুলো পরস্পরের সমান্তরালে থাকে, ত্বকের ন্যায় সজ্জিত থাকে। একে কি বলে? সিস্টার্নি। প্রথমেই বললাম আমি। চলো নেক্সট কি লেখা আছে দেখো, নেক্সট পয়েন্ট দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে না, এটা হচ্ছে তোমাদের এনসিইআরটি ছবি, এনসিইআরটি, ঠিক আছে? এনসিইআরটি ছবিগুলো আমি ইনক্লুড করেছি যাতে তোমরা দেখলে ঘাবড়া না যাও যে স্যার এটা আমাদের পড়ানো হয়নি। কিন্তু আমি যদি তোমাদের আগে যে ছবিটা দেখালাম যদি না দেখাতাম, যে নিউক্লিয়াসের পাশে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার ঠিক পাশে আছে গলগি বডি, তাহলে তোমরা সেই ফিলটা করতে পারতে না। সেই জন্য আমি ওই ধরনের ছবিও রেখেছি যাতে তোমরা বুঝতে পারো ওভারঅল, আর এই ধরনের ছবি রেখেছে এনসিইআরটিটা তোমাদের ছবিটা এখানে দেখতে পাও। এন্ডোপ্লাজমীয় জালক সংলগ্ন অংশে সংশ্লেষিত বস্তুসমূহ গলগি বস্তুতে প্যাকেটজাত হয় বললাম, এবং গলগি বস্তুর মাধ্যমে কোষের ভেতরে ও বাইরে বিভিন্ন লক্ষ্যস্থলে টার্গেটে পৌঁছে যায়। কিছু কিছু ক্ষেত্রে গলগি বস্তু সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি হতে পারে। গলগি বস্তু লাইসোজোম সংশ্লেষে অংশগ্রহণ করে। প্রত্যেকটা পয়েন্ট বলেছি, প্রত্যেকটা পয়েন্ট এখানে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। নেক্সট আমরা পড়বো, এখানে যখন লাইসোজোমের কথা হলো যে লাইসোজোম গলগি বডি তৈরি করতে পারে, তো অবশ্যই আমরা পরের পয়েন্ট কি পড়বো? লাইসোজোম। নেক্সট দেখো লাইসোজোম সম্পর্কে প্রথম যেটা তোমাদের মনে রাখতে হবে যে কে এটার নামকরণ করেছিলেন, কে আবিষ্কার করেছিলেন, যে 1955-এ, এটা পরীক্ষা ততটা আসেও না যদিও, দ্য ডুবে আবিষ্কার করেছিলেন 1955-এ, দি ডুবে। এর পুরো নামটা হচ্ছে ক্রিশ্চিয়ান দি ডুবে, DUVE, ঠিক আছে? 1955 সালে আবিষ্কার করেছিলেন। এটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসে না খুব একটা। মনে রাখবে এই লাইসোজোমের সম্বন্ধে কিছু দু একটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, সেই পয়েন্টগুলো আমি এক বাই এক বলে যাচ্ছি। দেখো ধরো এটা হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোমের মধ্যে না এক ধরনের ফ্লুইড থাকে। কি থাকে? এক ধরনের ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা কি ফ্লুইড না মানে কি বলবো, ডাইজেস্টিভ এনজাইম থাকে। ফ্লুইড বলতে ডাইজেস্টিভ এনজাইম এর মধ্যে থাকে। স্যার ডাইজেস্টিভ এনজাইম মানে? আরে ডাইজেস্টিভ এনজাইম মানে এর মধ্যে এক ধরনের উৎসেচক থাকে যা কিনা সব কিছুকে পাচিত করে দেয়। পাচিত করে দেয় মানে একদম ধ্বংস করে দেয়। পাচন করে দেওয়া মানে কি? মানে সেই জিনিসটা শেষ করে দেওয়া। আমাদের শরীর যখন খাবার পাচিত হয় তখন কি হয়? সরল রূপে পরিণত হয়। তো মনে রাখবে লাইসোজোমের ভেতরে এক ধরনের এনজাইম থাকে। ফ্লুইড মিনস এক ধরনের এনজাইম, এক ধরনের উৎসেচক থাকে, যেটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম, মানে যা কিছু থাকবে সেটা পাচিত করে দেবে। ক্লিয়ার? যদি একটু ডিটেলসে বলতে হয়, এই ডাইজেস্টিভ এনজাইমটা কি অ্যাকচুয়ালি লাইসোজোমের? মনে রাখবে না, এই ডাইজেস্টিভ এনজাইমটা তৈরি করে RER, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। এটা এই RERটা তৈরি করে, এই ডাইজেস্টিভ এনজাইমটা তৈরি করে। এটা কিন্তু লাইসোজোমের ভেতরে থাকতে পারে, কিন্তু তৈরি করে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। ঠিক আছে? তো স্যার এটার কাজ কি? এই ফ্লুইডটা কীভাবে কাজ করে? মনে করো কোষের মধ্যে, ধরো একটা কোষ আছে, কোষের মধ্যে কি আছে বলো? কোষের মধ্যে কিন্তু লাইসোজোম আছে। ঠিক আছে? কোষের মধ্যে লাইসোজোম আছে। ধরো সাপোজ কোষের মধ্যে কোনো বি জাতীয় অণু প্রবেশ করে গেল, কোনো বি জাতীয় অণু প্রবিষ্ট হলো,
সঙ্গে সঙ্গে কি হবে, লাইসোজোমটা এখানে গিয়ে কি করবে, এটাকে পাচিত করতে হবে। ওই যে ভেতরে যে ফ্লুইডটা আছে, যে ডাইজেস্টিভ এনজাইমটা আছে, যে তরল পদার্থটা আছে, এর মধ্যে গিয়ে এটাকে কি করবে, শেষ করে দেবে, মেরে ফেলবে। ঠিক আছে। আবার অনেক সময় কি হয়, ধরো কোনো কোষের ধরো যে কার্যকলাপ চলছে, কোষের মধ্যে তো অনবরত কার্য চলতে থাকে, কার্য চলাকালীন ধরো ঠিকঠাক সেই কার্যটা হচ্ছে না, ধরো তার মধ্যে কিছু একটা অসামঞ্জস্য এলো, সেক্ষেত্রে কি হয় না, এই লাইসোজোম ফেটে গিয়ে ওই পুরো কোষটাকেই মেরে ফেলে, পুরো কোষটাকেই শেষ করে দেয়। সেই জন্য ওই কোষটা যখনই ও ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, ও নিজেও শেষ হয়ে যাবে এবং ওই পুরো কোষটাকে শেষ করে দেবে। সেই জন্য এই লাইসোজোমকে বলা হয় সুসাইডাল ব্যাগ, মানে কি, আত্মঘাতী থলি। কি বলা হয়, আত্মঘাতী থলি। ঠিক আছে। অথবা ধরো কোনো রকম কোনো জরাগ্রস্ত কোষ হয়ে গেছে, কোষটা ধরো নষ্ট হয়ে যাবে, এরকম অবস্থা, তো সেক্ষেত্রে মনে রাখবে যে আমাদের ভেতরে যে কোষ থাকে না, আমাদের শরীরের তো কোষ দিয়ে তৈরি, ওই কোষকে কোনো রকমভাবে কোনো কিছু রিপ্লেস করা যাবে না, একটার মাধ্যমে পসিবল, সেটা হচ্ছে আমাদের এই লাইসোজোম ওখানে গিয়ে ওর নিজের কাজ করে দেবে। যে যদি দেখে যে অসামঞ্জস্য কিছু চলছে, কোষটাকে শেষ করে দাও, কোষটাকে একদম ধ্বংস করে দেবে সেখানে। যদি মনে করছে যে কোষের মধ্যে কোনো বিজাতীয় অনুপ্রবিষ্ট করে গেছে, সেইটাকে গিয়ে সে একদম খতম করে দেবে। ঠিক আছে। তো লাইসোজোমের কাজই হচ্ছে এটা, এই ডাইজেস্টিভ এনজাইমের মাধ্যমে। ক্লিয়ার? যদি তোমাদের কোশ্চেন আসে যে কোষের বর্জ্য অপসারণ তন্ত্র হিসেবে কাকে ইউজ করে, কাকে ব্যবহার করে, না মনে রাখবে লাইসোজোম। ঠিক আছে। এই জন্য লাইসোজোমের না অনেকগুলো নাম আছে, দেখো আমি তোমাদের নামগুলো বলছি। 1 নম্বরে হচ্ছে তোমাদের এইমাত্র বললাম সুইসাইডাল ব্যাগ বলে, সুইসাইডাল ব্যাগ বলা হয়। 2 নম্বর এর নাম আছে ডিসপোজাল ব্যাগ বলা হয়, ডিসপোজাল ব্যাগ বলা হয়। 3 নম্বর নাম হচ্ছে একে আবার অ্যাটম বোমও বলা হয়। অ্যাটম বোম মানে কি, ফেটে যায়, ফেটে গিয়ে ওই কোষটাকে ধ্বংস করে দেয়, অ্যাটম বোম বলা হয়। 4 নম্বর একে ক্লিনারও বলা হয়, ক্লিনার্সও বলা হয়, মানে পরিষ্কার করে দেয়, সেজন্য ক্লিনার্স বলা হয়। ক্লিয়ার? তো লাইসোজোম, এর বাইরে আর কোনো কোশ্চেন নেই তোমাদের। ঠিক আছে, চলো লাইসোজোম নিয়ে যে পয়েন্টগুলো তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি একবার দেখিয়ে দিই। দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করা আছে, আমি আর পড়ে ফালতু সময় নষ্ট করবো না, তোমরা এখান থেকে পড়ে নেবে, প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করা আছে এর মধ্যে। ঠিক আছে। নেক্সট আমরা পড়বো কি, মাইটোকন্ড্রিয়া। নেক্সট দেখো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি বলতে হয়, প্রথমে মনে রাখবে 1 নম্বর পয়েন্ট, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কি বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়। আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে প্রত্যেকটা কোষের মধ্যে কার্যকলাপ চলতে থাকে, ক্রিয়াকলাপ চলতে থাকে। এই যে রাসায়নিক ক্রিয়াকলাপগুলো চলতে থাকে, তার জন্য কি প্রয়োজন হয়, স্যার শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা আমরা কি হিসাবে নিই না, এটিপি হিসাবে, অ্যাডিনোসিন টাইফসফেট, এটিপি তৈরি করতে হয়। যদি শক্তি না থাকে তো কোনো এনার্জি কাজ, মানে কোনো কিছুই কাজ করবে না। না, তো এই শক্তির উৎপন্ন কোথায় হয়, কোষের কোন জায়গায় শক্তি উৎপন্ন হয়, না মনে রাখবে মাইটোকন্ড্রিয়া। সেই জন্য এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি, শক্তিঘর। যদি বলে এটিপি কি, এটিপি তোমাদের বললাম পুরো ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটাকে বলা হয় কি, এনার্জি কারেন্সি, কোষের এনার্জি কারেন্সি বলা হয়। ঠিক আছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া না 2টো পর্দা বিশিষ্ট। ঠিক আছে, এই ছবিতে অতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। দেখো এইখানে বাইরের দিকে একটা পর্দা আছে, বাইরের দিকে একটা আছে, আর দেখো ভেতর দিকে একটা ভাঁজ হয়ে গেছে, একটা ভাঁজ হয়ে গেছে। এই যে ভেতর দিকে যেটা এরকম ভাঁজ হয়ে গেছে না, সেটাকে বলা হয় ক্রিস্টি বা ক্রিস্টা বলা হয়। বহু বচন এক বচনের ব্যাপার আছে, কি বলা হয়, ক্রিস্টা বলা হয়, ক্রিস্টা। ভেতর দিকে যে পর্দাটা ভাঁজ হয়ে গেছে। ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া একটা বলতে পারো একটা স্ট্রেঞ্জ অর্গানেল। যদি তোমাদের প্রশ্ন আসে পরীক্ষাতে যে অদ্ভুত কোষীয় অঙ্গাণু কি, বা যদি বলে স্ট্রেঞ্জ, ইংলিশও দিতে বলে স্ট্রেঞ্জ অর্গানেলস কি, মনে রাখবে মাইটোকন্ড্রিয়া হচ্ছে স্ট্রেঞ্জ অর্গানেলস। স্যার কেন স্ট্রেঞ্জ অর্গানেলস? মাইটোকন্ড্রিয়ার মধ্যে স্যার শক্তি উৎপন্ন হয়, এটা স্ট্রেঞ্জ কেন হবে? মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম থাকে, নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম থাকে। স্যার ডিএনএ তো এখানে থাকার কথা নয়, ডিএনএ কোথায় ছিল, না স্যার নিউক্লিয়াসের ডিএনএ থাকে। এইমাত্র যখন ক্রোমোজোম পড়লাম তখন বললাম না যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। আর রাইবোজোম কোথায় ছিল, স্যার রাইবোজোম তো ছিল কোথায়, না এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ছিল। মনে রাখবে মাইটোকন্ড্রিয়া একমাত্র স্ট্রেঞ্জ অর্গানেলস, অদ্ভুত ধরনের একটা কোষীয় অঙ্গাণু যার মধ্যে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, মনে থাকবে।
মাইটোকন্ড্রিয়া এ তো শক্তি ঘর, এ কিন্তু ইচ্ছা মতন শক্তি রিলিজও করতে পারে, আবার শক্তি কিন্তু স্টোরও করতে পারে। শুধু রিলিজ করা তা নয়, ও কিন্তু শক্তি স্টোরও করে রাখতে পারে। তো এই 3টে পয়েন্ট কিন্তু মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর বাইরে আর কিছু নেই। চলো দেখা যাক কী কী পয়েন্ট লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো এটা প্রত্যেকটা পয়েন্ট লেখা আছে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দা বিশিষ্ট একটা অঙ্গাণু। বহি আবরণটি ছিদ্রযুক্ত, অন্ত আবরণ গভীর ভাঁজ বিশিষ্ট হয়। জীবন প্রক্রিয়া চালু রাখার জন্য বিভিন্ন ক্রিয়াকলাপের সঙ্গের জন্য শক্তির প্রয়োজন হয়। এখানে এই যে প্রয়োজনীয় শক্তিটা মাইটোকন্ড্রিয়া এটিপি হিসেবে অনুরূপে তৈরি হয়। এটিপিকে এনার্জি কারেন্সি বলে। সমস্ত কিছুর মধ্যে লেখা আছে, তোমরা প্রত্যেকটা পয়েন্ট পড়ে নিও। ঠিক আছে, চলো মাইটোকন্ড্রিয়া কমপ্লিট। এরপর আমরা পড়বো কি, প্লাস্টিড পড়বো। প্লাস্টিড, চলো নেক্সট দেখো। মনে রাখবে এই প্লাস্টিড এমন একটা অর্গানেল যেটা কিনা আমাদের প্রাণী দেহে কিন্তু দেখা যায় না। অবশ্যই আমি কি প্লাস্টিড তোমাদের প্রোক্যারিওটিক পড়ানোর সময় পড়িয়েছিলাম? পড়াইনি। তার মানে প্রোক্যারিওটিকে দেখা যায় না, অবশ্যই ইউক্যারিওটিকে দেখা যায়। কিন্তু মনে রাখবে প্লাস্টিড কোথায় দেখা যায় না, প্ল্যান্টের মাধ্যমে দেখা যায়, উদ্ভিদে দেখা যায়, প্ল্যান্ট। ঠিক আছে, এবং অ্যালগির মধ্যেও দেখা যায়। এবার ভেবো না যে অ্যালগিতে কিন্তু দেখা যায় না, সেটা কিন্তু ভাববে না। প্ল্যান্ট এবং অ্যালগির মধ্যে দেখা যায় প্লাস্টিড। ঠিক আছে, এটা দ্বিপর্দা, এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট অঙ্গাণু। দ্বিপর্দা বিশিষ্ট, যেমন মাইটোকন্ড্রিয়া দেখলে দ্বিপর্দা বিশিষ্ট, ঠিক এটাও কিন্তু দ্বিপর্দা বিশিষ্ট অঙ্গাণু। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, একদম পয়েন্ট টু পয়েন্ট মনে রাখবে। পয়েন্টের বাইরে কোনোদিন কোশ্চেন আসে না যদি সঠিকভাবে তোমরা প্রিপারেশন নাও। পয়েন্ট টু পয়েন্ট মনে রাখবে, এর বাইরে কোশ্চেন আসবে না। মনে রাখবে এটা না সাধারণত 2 ধরনের হয় প্লাস্টিড। এটা ডিটেলসে আরও গেলে পরে দেখতে পাবে যে বিভিন্ন কালার কেন হয়, জ্যান্থোফিল ফ্যান্থোফিল পড়ে, কিন্তু দরকার নেই। আমি বলবো যে এটা 2 ধরনের হয়। কি কি ধরনের হয়? এক হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর 2 হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ঠিক আছে, যদি বুঝতে না পারো অসুবিধা নেই, সব লেখা আছে। স্যার ক্রোমোপ্লাস্টটা কি? মনে রাখবে যত রঙিন কেস আছে না, কালারিং কেস আছে, রঙিন যত রঙিন ব্যাপার আছে সব ক্রোমোপ্লাস্টের মধ্যে পড়ে। আর যত ফিকা ব্যাপার আছে, সাদা বা বর্ণহীন যত কেস আছে, সাদা বা বর্ণহীন, সব লিউকোপ্লাস্টের মধ্যে পড়ে। ক্লিয়ার? ক্লিয়ার? মনে রাখবে এখানে একটা জিনিস, এই যে ক্রোমোপ্লাস্টের কথা বলছি না, এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যদি ক্লোরোফিল থাকে, কি থাকে? ক্লোরোফিল। যদি ক্লোরোফিল থাকে সেটার কালার কি হয়ে যাবে? সবুজ হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। তখন এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। তখন কিন্তু ক্রোমোপ্লাস্ট থাকবে না, তখন বলা হবে ক্লোরোপ্লাস্ট। এটা কিন্তু ক্রোমোপ্লাস্টেরই একটা ভাগ, মনে থাকবে। ক্রোমোপ্লাস্ট মানেই কালার, লিউকোপ্লাস্ট মানেই সাদা বা বর্ণহীন। যদি যে ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকবে, গ্রিন কালার হয়ে যাবে, ক্লোরোফিল থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? ক্লোরোপ্লাস্ট বলবো। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকে মিস করে চলে যায়, এই যে লিউকোপ্লাস্ট আছে না, এই লিউকোপ্লাস্টের মধ্যে শুধুমাত্র সাদা বর্ণহীনের কেস নয়। যদি তোমাদের পরীক্ষায় বলে যে স্টার্চ বা শ্বেতসার, যেটাকে তোমরা জানো, স্টার্চ তেলের, চলো আমি এখানে লিখে দিচ্ছি, স্টার্চ অয়েল মানে তেলের কথা যদি বলে, তারপরে প্রোটিন গ্র্যানিউল মানে যদি প্রোটিনের দানার কথা বলে, এগুলো কোথায় স্টোর থাকে? স্টার্চের কথা বলে, অয়েলের কথা বলে, প্রোটিন গ্র্যানিউলের কথা বলে, কোথায় স্টোর থাকে? মনে রাখবে লিউকোপ্লাস্টের মধ্যে এই জিনিসগুলো স্টোর থাকে। ঠিক আছে, যত ধরনের ফুলের রং বেরঙের কালার হয় সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু মনে রাখবে ক্রোমোপ্লাস্ট। যদি তোমাদেরকে বলে এর মধ্যে যে ফটোসিনথেসিসের সঙ্গে রিলেটেড কোনটা, মনে রাখবে ক্লোরোপ্লাস্ট। ওটা কিন্তু তখন কিন্তু লিউকোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট বলবে না, অবশ্যই ক্রোমোপ্লাস্টের মধ্যে পড়ছে। কিন্তু ক্রোমোপ্লাস্টের মধ্যে আমি বললাম না, যখনই ক্লোরোফিল ঢুকে যাবে তখনই কী হবে? সালোক সংশ্লেষ হবে, ফটোসিনথেসিস হবে, তখনই সেটা কিসের মধ্যে পড়ে যাবে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। ঠিক আছে, এগুলো কিন্তু গুলি ফেলবে না, এগুলো কিন্তু মনে থাকে। চলো যে পয়েন্টগুলো লিখে নিয়ে এসেছি তোমাদের পয়েন্টগুলো একবার ক্লিয়ার করে দেখিয়ে দিই। দেখো প্লাস্টিড নিয়ে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে যে প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত, এখানে অ্যালগিটাও অ্যাড করে দেবে, তোমাদের আমি বলে দিলাম। 2 ধরনের প্লাস্টিড দেখা যায় বললাম, ক্রোমোপ্লাস্ট এটা রঙিন, আর লিউকোপ্লাস্ট সাদা বা বর্ণহীন। যেসব ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল রঞ্জক থাকবে সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলে, যেটা বললাম ফটোসিনথেসিসের সঙ্গে যুক্ত। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়াও বিভিন্ন হলুদ, কমলা বিভিন্ন রকমের রঞ্জক থাকে। লিউকোপ্লাস্ট হচ্ছে কিন্তু প্রাথমিক কোষীয় অঙ্গাণু, যাতে কি থাকে? স্টার্চ মানে শ্বেতসার, ফ্যাট থাকে, প্রোটিনের দানা থাকে, তোমাদের বললাম। এটা কি হয়? সাদা বা বর্ণহীন হয়।
ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠনে ম্যাট্রিক্স বা ধাত্রে স্ট্রোমা নিহিত অসংখ্য আবরণী স্তর দ্বারা গঠিত। এগুলির বাহ্যিক গঠন মাইটোকন্ড্রিয়ার মতো হয়। মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার যেমন নিজস্ব ডিএনএ রাইবোজোম আছে, ঠিক সেই রকমই প্লাস্টিডেরও কিন্তু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। ঠিক আছে, প্লাস্টিডে এর বাইরে আর কিছু পড়ার প্রয়োজন নেই। নেক্সট আমরা পড়বো, যেহেতু উদ্ভিদের কথা হচ্ছে, প্লাস্টিড তো প্রাণীদের থাকে না, উদ্ভিদের কথা হচ্ছে, সেই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো যেটাকে কোষ গহ্বর বলে বা ভ্যাকিউল বলে। চলো নেক্সট দেখো কোষ গহ্বরের ছবি, হ্যাঁ ছবি আছে, লক্ষ্য করে দেখো। এই যে এটা কি না সেল ওয়াল, দেখতে পাচ্ছ সেল ওয়াল লেখা আছে, তার ভেতরে আছে সেল মেমব্রেন, এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এই যে বড় পাড়া জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভ্যাকিউল, এটাকে বলে কোষ গহ্বর। এই জিনিসটা, এই যে ছবিটা দিয়েছে না, এটা প্ল্যান্ট সেলের, উদ্ভিদ কোষে দিয়েছে। কি করে বুঝলাম না, এত বড় সাইজের কোষ গহ্বর প্রাণী দেহে থাকে না, অ্যানিমেলের মধ্যে থাকে না। অ্যানিমেলের মধ্যে এত বড় কোষ গহ্বর থাকে না, অ্যানিমেলের মধ্যেও কোষ গহ্বর থাকে কিন্তু সেটা খুবই ছোট। আর যেটা প্ল্যান্টের মধ্যে থাকে এটা অনেকটা বড়। কোনো সময় প্রায় 50 থেকে 90% কোষের স্থান দখল করে থাকে একাই এই কোষ গহ্বর, কোনো সময় ম্যাক্সিমাম 50 to 60% থাকে। অ্যাকচুয়ালি থাকে কি না, এটা হচ্ছে একটা সঞ্চয়কারী থলি, এর মধ্যে কঠিন বস্তু বা তরল বস্তু এই জিনিসগুলো এর ভেতরে থাকে। ঠিক আছে, এর ভেতরে কি থাকে না কোষ রস থাকে, এর ভেতরে কি থাকে, কোষ রসে পূর্ণ থাকে। এটা কি করে না, এই যে রসটা শুধুমাত্র ভেবো না যে এর মধ্যে যে বর্জ্য পদার্থ স্টোর করে রাখে বা খাবার স্টোর করে রাখে, তা নয়। এই রস যখন স্ফীত হয়ে যায় না, তখন কিন্তু এর মধ্যে দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ কোষের বেঁচে থাকার যদি মনে করো যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, তাহলে মনে রাখবে ভ্যাকিউল। এরকম অসংখ্য জিনিস আছে এই ভ্যাকিউলের মধ্যে, যেটা উদ্ভিদের একটা কোষ বেঁচে থাকতে পারে, এরকম অনেক প্রয়োজনীয় জিনিস এই ভ্যাকিউলের মধ্যে স্টোর করে রাখে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড বলো, শর্করা বলো, বিভিন্ন ধরনের অম্ল বলো, প্রোটিন বলো, সমস্ত কিছু। একটা আশ্চর্যকর জিনিস, অ্যামিবার তোমরা নাম শুনেছো? কার নাম বললাম? অ্যামিবা, মিস্টার অ্যামিবা। অ্যামিবা কি স্যার? অ্যামিবা তো এককোষী প্রাণী, এ তো চোখেও দেখা যাবে না। একটা পিঁপড়েকে চোখে দেখা যায়, কারণ পিঁপড়ে ইউক্যারিওটিক কোষ, বহু কোষী, অনেক কোষ দিয়ে তৈরি। অ্যামিবা তো এককোষী স্যার, চোখেও দেখা যাবে না। একটা ডট দিলেও সেই ডটটাও মধ্যে 100টা অ্যামিবা, লক্ষ অ্যামিবা ঢুকে যাবে, এত ছোট। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই অ্যামিবার মধ্যে কি থাকে জানো? কোষ গহ্বর থাকে। অ্যামিবার মধ্যে কোষ গহ্বর থাকে। স্যার এই কোষ গহ্বরের কাজ কি? মনে রাখবে, অ্যামিবা এর মধ্যে না ফুড সঞ্চয় করে রাখে, খাদ্য সঞ্চয় করে রাখে। সেই জন্য অ্যামিবার যে কোষ গহ্বর থাকে সেটাকে বলা হয় ফুড ভ্যাকিউল বলা হয়, ফুড ভ্যাকিউল বলা হয়। এমনি তো ভ্যাকিউল কথাটার মানে হচ্ছে কোষ গহ্বর, তো ওর মধ্যেও খাবার সঞ্চয় করে রাখে, সেখান থেকেও খাদ্য গ্রহণ করে, সেই জন্য সেই ভ্যাকিউলটাকে বলা হয় ফুড ভ্যাকিউল। ক্লিয়ার? আর শুধু অ্যামিবা বলবো না, এই ধরনের আরও কিছু এককোষী প্রাণী আছে যারা তাদের বর্জ্য পদার্থ, জল, এই সব কিছু অপসারণের জন্য কোষ গহ্বরকে ব্যবহার করে। চলো, এই ছিল কোষ গহ্বর সম্পর্কে, এর বাইরে আর কিছু পড়ার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি কোষ গহ্বর নিয়ে প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা এখান থেকে পড়ে নেবে। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব, আচ্ছা কোষ গহ্বরের এর পরের স্লাইডে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, একবার দেখিয়ে দিই তোমাদের। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এই যে কোষ গহ্বরটা থাকে না, কোষ গহ্বরের যে পর্দাটা থাকে, কোষ গহ্বরের যে, আমি তোমাদের ছবিটার মাধ্যমে একবার দেখিয়ে তোমাদের একবার দেখাই, তারপরে আমি বলছি। এই যে কোষ গহ্বরের যে পর্দাটা থাকে, এই পর্দাটাকে কি বলা জানো? এই পর্দাটাকে বলা হয় টোনোপ্লাস্ট বলা হয়। এখানে দেয়নি ছবির মধ্যে, কি বলা হয়? টোনোপ্লাস্ট। এই একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, যেটা নেক্সট স্লাইডে লেখা আছে। এই যে এখানে লেখা আছে, দেখবে টোনোপ্লাস্ট বলে। ঠিক আছে, এইমাত্র বললাম তোমাদের যে উদ্ভিদ কোষে কোষ গহ্বরে কোষের আয়তনের মাঝে মাঝে 90% পর্যন্ত স্থান জুড়ে থাকতে পারে এই কোষ গহ্বর উদ্ভিদ কোষের ক্ষেত্রে। ঠিক আছে, চলো আমাদের সবই পড়া হয়ে গেছে, শুধু একটা জিনিস বাকি আছে। সেই জিনিসটা কি বলো তো? অতি গুরুত্বপূর্ণ জিনিস, কোষের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউক্লিয়াস। চলো আমরা নেক্সট পড়বো নিউক্লিয়াস। দেখো কোষের মধ্যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার একটা কথা, এটা কেটেছে আর কি, হ্যাঁ, মানে একটা বলকে যদি তুমি এইভাবে কেটে দাও, এই জায়গাটা দিয়ে কেটে দাও, যেরকমভাবে দেখাবে সেরকম চিত্রটা এখানে দেখিয়েছে। আমি তোমাদের আগের দিনই বলেছিলাম, আগের ক্লাসেই বলেছিলাম যে নিউক্লিয়াস এমন একটা কোষের জিনিস যেটাকে বলা হয় কোষের মস্তিষ্ক বা কোষের
ব্রেন বলা হয়। কেন? কারণ যা কিছু আমাদের কোষের কার্যকলাপ চলছে পুরোটাই কিন্তু এই নিউক্লিয়াস সেটাকে কন্ট্রোল করছে। এমনকি আমাদের যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম কোথায় থাকে? স্যার ক্রোমোজোম তো থাকে নিউক্লিয়াসের মধ্যে। আমাদের যে ক্রোমোজোম থাকে তার মধ্যে যে ডিএনএ থাকে বা হিস্টোন প্রোটিন থাকে, যা কিছু থাকে সব কিছু মানে বংশ পরম্পরায় পিতা মাতা থেকে যে সমস্ত বংশানুক্রমিকভাবে পরের প্রজন্মে যে সমস্ত কিছু যায়, ডিএনএ বা তার ক্ষুদ্রতম অংশ জিন বলো, যা কিছু বলো, সব কিছু এই যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াস কিন্তু নিজে কন্ট্রোল করছে। ঠিক আছে, আমাদের এনসিইআরটিতে যে ছবি আছে তাতে এই 4টে জিনিস নিয়ে নিউক্লিয়াস তৈরি। কী কী জিনিস? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয় পর্দা। পরের একটা ছবি দেখাচ্ছি, দেখো নিউক্লিয় ছিদ্র ওখানে তুমি পরিষ্কার দেখতে পাবে। নেক্সট ছবিটা একবার দেখো, ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল বলে পরিষ্কার দেখতে পাবে না, এখানে দেখো। দেখো এর মধ্যে নিউক্লিয় পোর বলা হয়, নিউক্লিয় ছিদ্র বলা হয়। দেখতে পাচ্ছ নিউক্লিয় ছিদ্র, এর মধ্যে অসংখ্য ছোটো 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 ছোটো, এর মধ্যে অসংখ্য দেখো ছোট, এটা তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে গেল, এর মধ্যে অসংখ্য ছিদ্র আছে। অ্যাকচুয়ালি এই যে ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলো কি করে না, বাইরে যে সমস্ত মানে জিনিসগুলো থাকে সাইটোপ্লাজমের মধ্যে সেগুলোকে কি করে ভেতরে যাওয়ার জন্য এবং ভেতরের যে জিনিস আছে যাতে বাইরে আসতে পারে সেই জন্য অ্যালাউ করে। এই ছিদ্র যদি না থাকতো, যদি আমি একটা একদম ঘেরা জিনিস বানিয়ে দিই, না বাইরের জিনিস ভেতরে ঢুকতে পারবে না ভেতরের জিনিস বাইরে আসতে পারবে। তো নিউক্লিয় ছিদ্র সেই জন্যই যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিসগুলো সেগুলো যেন ভেতরে যেতে পারে এবং ভেতর থেকে বাইরে আসতে পারে, নাহলে তো অসুবিধা আছে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, যদি বলা হয় যে লার্জেস্ট সেল অর্গানেল, আমাদের যত কোষের অঙ্গাণু আছে সবথেকে লার্জেস্ট, সবথেকে বড় যদি কারো কথা বলা হয় মনে রাখবে নিউক্লিয়াস হচ্ছে সবথেকে বড় কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, যদি তোমাদের বলে যে কন্ট্রোল সেন্টার কাকে বলা হয়, কন্ট্রোল সেন্টার, কন্ট্রোল সেন্টার কাকে বলা হয়, তাতেও মনে রাখবে নিউক্লিয়াস। যদি বললাম কোষের যে ব্রেন বা মস্তিষ্ক কাকে বলা হয়, মনে রাখবে নিউক্লিয়াস। ঠিক আছে, আর একটা জিনিস তো আমরা আগেই পড়েছি যে 1831 সালে রবার্ট ব্রাউন কোষীয় এই নিউক্লিয়াসকে, কোষীয় অঙ্গাণু হিসেবে এই নিউক্লিয়াসকে আবিষ্কার করে। ব্যাস, বাকি নিউক্লিয়াস সম্বন্ধে ইম্পর্টেন্ট জিনিস এগুলোই ছিল। যদি এক কথায় বলতে হয় যে নিউক্লিয়াসের কাজ কি, নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষে যত ফাংশন চলছে, যত কার্যকলাপ চলছে সেগুলোকে রেগুলেট করা, মানে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা হচ্ছে এর মেন কাজ। ঠিক আছে, তো যে নোটটা আছে তোমাদের নিউক্লিয়াসে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে গুরুত্বপূর্ণ সমস্ত কিছু লেখা আছে। সর্বপ্রথম 1831 সালে রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিল। যা যা বললাম সেগুলো সমস্ত কিছু লেখা আছে, এখান থেকে তোমরা পড়ে নিও, আমি যখন পিডিএফ দেবো এগুলো তোমাদের খুবই হেল্প করবে। ঠিক আছে, তো আমরা যা কিছু কোষীয় অঙ্গাণু হয় নিউক্লিয়াস থেকে শুরু করে, প্রথমে তো প্রোক্যারিওটিকের 5টা জিনিস আমি ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের 5টা করে শেষ করে দিয়েছি। এরপর যে যে জিনিসগুলো ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম, নিউক্লিয়াস, প্লাস্টিড, কোষগহ্বর, এভরিথিং আমরা সমস্ত কিছু পড়ে ফেলেছি। শুধু একটাই টপিক বাকি আছে, সেটা হচ্ছে কোষ বিভাজন। চলো নেক্সট লাস্ট টপিক আমরা পড়ব কোষ বিভাজন। তার আগে তোমাদের আমি একটা ছবি দেখাতে চাই, যেটা কিনা আমি তো তোমাদের যাতে হেল্প হয়, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি তোমাদের জন্য এক সে বদগার এক ছবি নিয়ে এসেছি, যাতে তোমরা অতি সহজেই বুঝতে পারো। কারণ শুধুমাত্র এনসিইআরটির যদি ছবি দেখো না, সব জিনিস বোঝা যাবে না। এটা এনসিইআরটির ছবি, এটা এনসিইআরটির প্রাণী কোষের ছবি। ঠিক আছে, সেটাও নিয়ে এসেছি যাতে তোমাদের এমনটা না হয় যে দেখো নি চোখে। তার জন্য সমস্ত কিছু দেখতে পাচ্ছ, গলগি বস্তু, মসৃণ এন্ডোপ্লাজমিক, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, সেন্টিওল, কোষ পর্দা, আমরা সমস্ত ডিটেলসে সব কিছু পড়ে নিয়েছি এখানে। আর ওইগুলো এক একটা পার্টিকুলার ছবি নিয়ে এসেছিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো লাস্ট টপিক পড়ে নিই আমরা, কোষ বিভাজন। সর্বপ্রথম জানতে হবে যে কোষ বিভাজন কেন হয়। মনে রাখবে আমাদের সজীব যে আমরা যে বস্তু আমরা ধরো ছোটো বাচ্চা ছেলে আছে, এ তো ধীরে ধীরে বৃদ্ধি হবে, বা যে কোনো সজীব বস্তু, কোনো ছোট ছেলে কেন, যা কিছু সজীব বস্তু আছে তার তো বৃদ্ধি দরকার। পুরাতন, মৃত, আঘাতপ্রাপ্ত যে সমস্ত কোষগুলো আছে সেগুলোর তো শেষ করে দেওয়া, মানে সেগুলো যেন না থাকে, নতুন কোষের উৎপন্ন যাতে হয়। বা আমি যদি আরেক ধরনের বিভাজনের কথা বলি, জননে অংশগ্রহণকারী যে সমস্ত প্রয়োজনীয় গ্যামেট আছে সেগুলো যাতে নতুন করে তৈরি হয়, তার জন্য আমাদের কোষ বিভাজন ভেরি ইম্পর্ট্যান্ট। মনে রাখবে যে প্রক্রিয়াতে নতুন কোষ তৈরি হয়, সোজাসুজি বলতে গেলে যে প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হয় সেটাকে আমরা বলবো কোষ বিভাজন। কি বলবো? যে প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলবো। এটা মেনলি দু প্রকার আছে, এক হচ্ছে মাইটোসিস
এক হচ্ছে মাইটোসিস আর দুই হচ্ছে মিওসিস। দু প্রকার কোষ বিভাজন হয়, একদম সহজ সরল ভাষায় বলে দিচ্ছি, কোনো টেনশন নেই। যেখানে জেনে রাখবে, যেখানে আমার মাতৃকোষ যা আছে, ধরো 46টা ক্রোমোজোম আছে, যদি বিভাজিত হয়ে এই 46টাই তৈরি হয়, তাহলে মনে রাখবে সেটা মাইটোসিস। আর যদি ডিভিশন হয়ে, ধরো 46টা ক্রোমোজোম আছে, ডিভিশন হয়ে অর্ধেক অর্ধেক তৈরি হলো, সেটা মনে রাখবে মিওসিস। ক্লিয়ার? যদি সেম টু সেম তৈরি হয় তাহলে মাইটোসিস, আর যদি অর্ধেক তৈরি হয় তাহলে বলবো মিওসিস। মিওসিসে যেহেতু অর্ধেক তৈরি হচ্ছে, কমে যাচ্ছে ক্রোমোজোম, তাই মনে রাখবে এটাকে বলা হয় হ্রাস বিভাজন। কি বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। আমাদের সেক্স সেল ছাড়া, আমাদের সেক্স সেলস, গ্যামেট বা বলতে পারো যে জার্ম, যেটাকে আমরা স্পার্মের কথা বলি, আমি যদি গ্যামেটের কথা বলি, মানে আমি বলতে চাইছি যে সেক্স সেল ছাড়া, সেক্স সেল ছাড়া আমাদের যা কিছু হয়, যা কিছু আছে, আমাদের নাকের বলো, আমাদের মুখের বলো, আমাদের হাতের বলো, আমাদের পায়ের বলো, পিঠের বলো, পেটের বলো, আমাদের বডির যে কোনো জায়গা আছে, যা কিছু কোষ বিভাজন হয়, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আর যদি আমি সেক্স সেলের কথা বলি, মানে আমি জার্ম সেলের কথা বলি, সেক্স সেলের কথা বলি, গ্যামেটের কথা বলি, মনে রাখবে এটা কি হয় না মিওসিস হয়, যেটা কিনা 23টা করে হয়, হ্রাস বিভাজন বলা হয় যেটাকে। সেল দু প্রকার হয়, ঠিক আছে, এই অনুযায়ী একটা হয় সেক্স সেল হয়, আর একটা সোমাটিক সেল হয়, ঠিক আছে, সোমাটিক সেল। তো সোমাটিক সেলে না হয় মাইটোসিস মেনলি, ঠিক আছে। আর আমাদের বললাম যে সেক্সুয়াল ক্যারেক্টার যে ডেভেলপ হয়, সেইটা ছাড়া যা কিছু আমাদের কোষ বিভাজন হয় সেটা মাইটোসিস হয়, এবং সেটা সোমাটিক সেলের ওপরে হয়। আর সেক্স সেলের ওপরে যা কিছু হয় পুরোটা মিওসিস হয়। প্লাস এর বাইরে আর কোনো কিছু নেই। আমি এবারে কি নোট নিয়ে এসেছি তোমাদেরকে ছবির মাধ্যমে একবার বুঝিয়ে দিই। দেখো, পরিষ্কার লেখা আছে যে সজীব বস্তুতে বৃদ্ধির জন্য, পুরাতন মৃত আঘাতপ্রাপ্ত কোষ অপসারণের জন্য, জননে অংশগ্রহণকারী প্রয়োজনীয় গ্যামেট তৈরির জন্য নতুন কোষ তৈরি হয়। আর যে প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন প্রধানত দুই প্রকার, মাইটোসিস আর মিওসিস। ক্লিয়ার? নেক্সট দেখো, দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, এই ছবিটা কিসের, কোন কোষ বিভাজনের? না মাইটোসিস কোষ বিভাজনের। দেখো, লক্ষ্য করে দেখো, আমি লেখাটাও নিয়ে আসি একই সাথে। এখানে দেখতে পাচ্ছ যে একটা মাতৃকোষে দুটো, তিনটে, চারটে, এখানেও দেখো চারটে আছে, এখানেও দেখো চারটে আছে। তার মানে কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদেহে বৃদ্ধির জন্য বিভাজিত হয় তাকে মাইটোসিস বলে। আমি বললাম না যে আমাদের সেক্স সেল যদি ছেড়ে দেওয়া হয়, বাকি সোমাটিক সেলে যে সমস্ত কোষ বিভাজন হয় আমাদের দেহের বৃদ্ধির জন্য, পুরোটাই হয় মাইটোসিস, যেটা কিনা আমাদের দেহের বৃদ্ধি ঘটে। এই পদ্ধতিতে প্রতিটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্য কোষ সৃষ্টি করে। 46টা থাকলে দুটোতে 46টা করেই তৈরি হবে। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এটি জীবের বৃদ্ধিতে এবং কলা কোষের ক্ষত সারাই করতে, ধরো কোনো কোষ ড্যামেজ হয়ে গেছে, সেখানে যে কোষ বিভাজন হবে, আমাদের বৃদ্ধিতে যে কোষ বিভাজন হবে, সেটা মাইটোসিস। নেক্সট দেখো মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন ছবিতে পরিষ্কার দেখো, এখানে কটা ছিল? চারটে। এখানে দেখো দুটো করে হয়ে গেল। আবার এটা যখন ভেঙে গেল তখন দেখো আলাদা আলাদা হয়ে গেল, মানে কি কমছে, হ্রাস হচ্ছে। উদ্ভিদ ও প্রাণীদেহে জনন অঙ্গে নির্দিষ্ট কোষসমূহ বা কলা বিভাজিত হয়ে জনন কোষ উৎপন্ন করে, যেগুলো নিষেকের পর অপত্য জীব সৃষ্টি করে। এই বিশেষ কোষগুলো বা কলা একটি ভিন্ন পদ্ধতিতে পরপর দুইবার বিভাজিত হয়। এখানে একবার বিভাজিত হলো, এখানে একবার বিভাজিত হলো, পরপর দুবার। এই বিভাজন পদ্ধতিকে মিওসিস বলা হয়। যখন একটি কোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন এটি দুটি কোষের পরিবর্তে চারটি কোষ সৃষ্টি করে। নতুন অপত্য কোষ মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, বোঝা গেল? সেই জন্য একে হ্রাস বিভাজন অনেক সময় বলা হয়। ঠিক আছে, তো চলো তোমাদের চ্যাপ্টার কোষের যে চ্যাপ্টার কমপ্লিট হলো। যদি দেখো, অনেকের জন্য না একটু স্লো বলতে হয়, যদি তোমাদের প্রবলেম হয় না, তোমরা সব থেকে বেটার হবে যদি সময় বাঁচবে 1.5x স্পিডে দেখো, 1.5x স্পিডে দেখো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এবং দেখতে ভালো লাগবে আর কি। অনেকের জন্য একটু স্লো বলতে হয় আমাকে, ঠিক আছে? তো এখানে তোমাদের টোটাল কি হয়ে গেল না, কোষ চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে যে চ্যাপ্টারটা আমি ধরবো সেটা হচ্ছে টিস্যু। একজন কমেন্ট করেছে, আমি দেখেছি স্যার টিস্যু চ্যাপ্টারটা করে দিতে, অবশ্যই করে দেবো। স্টেপ বাই স্টেপ চলতে হবে। কোষ চ্যাপ্টার শেষের পরে টিস্যু ধরবো, টিস্যুর পরে আস্তে আস্তে আরও যে সমস্ত অর্গানগুলো আছে, অর্গান সিস্টেমগুলো আছে, সেগুলোর দিকে যাব, ঠিক আছে? তোমাদেরকে জানিয়ে রাখি, যারা একটু সিরিয়াস আছো, আমি এখানে তো পড়াবো অবশ্যই ইউটিউবে, যারা একটু সিরিয়াস আছো, যদি তোমরা যদি পেড ব্যাচে আসতে চাও, আমাদের অর্জুন ব্যাচ আছে, স্পেশাল ব্যাচ, একদম স্পেশাল ব্যাচ, ঠিক আছে?
কি স্পেশাল আছে না, এই অর্জুন ব্যাচের মধ্যে তোমরা ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, রিজনিং, জেনারেল নলেজ সমস্ত পেয়ে যাবে অনলি 1299 টাকার মধ্যে। ঠিক আছে, এর বাইরে আর কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই। রেলের তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, এই ব্যাচটাই তোমাদের জন্য এনাফ। যদি তোমরা শুধুমাত্র গ্রুপ ডির ব্যাচ নিতে চাও, মাত্র 899 টাকা গ্রুপ ডির কমপ্লিট ব্যাচ তোমরা এখানে পেয়ে যাবে। যদি তোমরা মনে করো স্যার আমি আলাদা আলাদা করে ব্যাচ নেবো, শুধু ম্যাথামেটিক্সের ব্যাচ নেবো, ঠিক আছে, শুধু ম্যাথামেটিক্সের ব্যাচ নেবো, বা শুধুমাত্র রিজনিংয়ের ব্যাচ নেবো, বা জেনারেল সায়েন্সের ব্যাচ নেবো, বা জেনারেল অ্যাওয়ারনেসের ব্যাচ নেবো, প্রাইস দেখতে পাচ্ছ একদম মিনিমাম। আর ম্যাথামেটিক্সের 599 রাখা হয়েছে, কারণ তোমরা জানো যে ম্যাথামেটিক্সের যে 2016 থেকে 22-এর যে আমি প্রিভিয়াস ইয়ার বইটা বার করেছি, যেটার বাইরে তোমাদের আর সিঙ্গেল কোনো ক্লাস কোথাও কোনো করার প্রয়োজন নেই। ওই বইটা শেষ করতে যে কতটা পরিশ্রম তোমরা ভালো করেই জানো। হিউজ 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 পরিমাণ কোশ্চেন আছে, প্রচুর টাইপের কোশ্চেন আছে, সেই বইটা আমি কমপ্লিট করাচ্ছি, তাই 599 টাকা প্রাইস আছে। রিজনিংয়ের প্রাইস একদম মিনিমাম করে দিয়েছি, 399 টাকা প্রাইস। জেনারেল সায়েন্স 399 টাকা, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল সমস্ত কিছু পড়বে। আর জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস, সেটার প্রাইস আছে মাত্র 299 টাকা। ঠিক আছে, চলো নেক্সট যদি বলতে হয়, যদি এএলপির জন্য প্রিপারেশন নিতে চাও এখন থেকে, ইলেকট্রিশিয়ানের ব্যাচের প্রাইস এখন কমে গেছে, এটা নেই আশা করি, 799 টাকা নেই, আই থিঙ্ক এখন 599 অ্যাপ্লিকেশনে গিয়ে দিও, 599 আর 499 এরকম কিছু একটা আছে। ফিটারের ব্যাচ রয়েছে, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টোটাল সমস্ত কোর্সই রয়েছে। আর যদি তোমরা এই বইটা কমপ্লিট করানো হচ্ছে আমাদের পেড ব্যাচে, এই ম্যাথামেটিক্সের এই বইটা কমপ্লিট করানো হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই বইটা যদি কেউ কমপ্লিট করতে পারো, আবারও বলছি, তার অন্য কোনো বই করার প্রয়োজন পড়বে না। এর মধ্যে যথেষ্ট হিউজ পরিমাণ কনসেপ্ট এর মধ্যে রয়েছে, মানে ভ্যারাইটি টাইপের ম্যাথ রয়েছে, যেগুলো করানোর সময় অনেক ধরনের তোমাদেরকে কনসেপ্ট শেখানো হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের এটা তো আপডেটেড নয়, আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের বই চলে এসেছে, যদি কেউ নিতে চাও, মানে 1 অক্টোবর 2025 পর্যন্ত, নভেম্বরে 2024 থেকে স্পিডি পাবলিকেশনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ অ্যাভেলেবেল, যেটার প্রাইস আছে অনলি 99 রুপিস। আর যদি কেউ স্ট্যাটিক জিকে পড়তে চাও, 79 টপিক্সের উপরে বানানো আছে সম্পূর্ণ বাংলা ভাষায়, এর বাইরে স্ট্যাটিক জিকে জীবনে কোথাও পড়তে হবে না। দুটো বই একসঙ্গে নিলে মাত্র 149 টাকায় তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে। ঠিক আছে, আর জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, 3টে বই অ্যাভেলেবেল আছে। যদি কেউ চাও 2016 থেকে 22-এর প্রিভিয়াস ইয়ার বই নেবে, নিচে বইয়ের প্রাইস দেখতে পাচ্ছ, আপ টু হোম ডেলিভারি, সে বই নিতে পারো। আর যদি পিডিএফ নিতে চাও 3টে বইয়ের, 799 টাকায় তোমরা 3টে বইয়ের পিডিএফ পেয়ে যাবে। আলাদা আলাদাও নিতে পারো, 299 টাকা করে প্রাইস পড়বে। আর যদি 2022-এর পিডিএফ নিতে চাও 499, কারণ বই অ্যাভেলেবেল নেই এটা, তো এই 3টে বই তোমরা পেয়ে যাবে 499-এ 2022-এর গ্রুপ ডি এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায়। নেওয়ার জন্য সিম্পল, তোমরা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি এই বইটা নিতে চাই, এই কোর্সটা নিতে চাই, এখান থেকে তোমাকে কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, এখানে হোয়াটসঅ্যাপে তুমি পিডিএফ চাইলে পিডিএফ দিয়ে দেওয়া হবে, কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট এই নাম্বারটা মনে রাখবে। আদারওয়াইজ আমাদের অ্যাপ্লিকেশন থেকেও তোমরা নিতে পারো, অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা সিম্পল পেড কোর্সে চলে যাবে, বই নিতে গেলে, পিডিএফ নিতে গেলে স্টাডি মেটেরিয়ালে, বই নিতে গেলে বুক সেকশনে, আর কোর্স নিতে গেলে পেড কোর্সে চলে যাবে। ঠিক আছে, আবারও বলছি, কোনো প্রবলেম হলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কি করবে, লাইক করতে ভুলবে না, কারণ এটাই আমার এনার্জি। যদি তোমরা লাইক করো, যদি নতুন কেউ থেকে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তাকে শেয়ার করবে, যত ভিউজ বাড়বে ভালো লাগবে, সংখ্যা বাড়লে দেখতে ভালো লাগে আর কি, আর কিছু না। আরও এনার্জি পাবো, আরও ভালো করে পড়ানোর চেষ্টা করবো, আর তোমাদের জন্য এরকমই কন্টেন্ট আনার চেষ্টা করবো। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। পরের ক্লাসে নতুন চ্যাপ্টারের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থাকবে, বাই।